আমাদের এই কোর্সের নাম হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন। এটা হচ্ছে এর নিজস্ব কোনো প্রিরিকুইজিট কোর্স নাই, তবে এই কোর্সটা হচ্ছে পরবর্তী সেমিস্টারে তোমরা যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করবা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর প্রিরিকুইজিট কোর্স হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন। এই কারণে বলতে পারো সিস্টেম ডিজাইন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে এটার পরে যা করবা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আবার প্রিরিকুইজিট হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের। সুতরাং বুঝতেই পারতেছো যে অ্যাকচুয়ালি তিনটা কোর্স কানেক্টেড, অর্থাৎ 12 ক্রেডিটস সম্পূর্ণটাই কানেক্টেড। কারণ সিস্টেম অ্যানালাইসিস ডিজাইনের সাথে হচ্ছে ল্যাব আছে এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সাথেও ল্যাব আছে। তাহলে টোটাল 12 ক্রেডিটস অ্যাকচুয়ালি কানেক্টেড একসাথে, এবং একটার উপর আর একটার সাথে আরেকটার নির্ভরশীল আর কি, একটা আরেকটার উপরে। এনিওয়ে, আজকে অলরেডি 5:57 বেজে গেছে, আর আগামী বৃহস্পতিবার থেকে হচ্ছে কন্টিনিউয়াসলি তোমরা 5টার মধ্যেই চলে আসবা। যে লিঙ্কটা দেওয়া হয়েছে ওই লিঙ্কটা আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত সেম লিঙ্ক থাকবে। 4 ফেব্রুয়ারির পরে গিয়ে আবার চেঞ্জ হবে, অর্থাৎ 11 ফেব্রুয়ারি থেকে ওইটা চেঞ্জ হবে, এই লিঙ্কটা এর আগে চেঞ্জ হবে না। আমি এর পরের ক্লাসের লিঙ্কটাও দিয়ে দিব। যাই হোক, আমাদের কোর্সের নাম তাহলে কি, সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন। এখানে আমরা একটা অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ শিখবো, তবে এই অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচের মাঝে কোনো প্রকার কোডিং এর কাজ সেভাবে এই মুহূর্তে নাই। আমরা একটা বই ফলো করব, সেটা হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন উইথ ইউএমএল। ইউএমএল মানে হচ্ছে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। এখানে একটা অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচের মাধ্যমে আমরা বেশ কিছু ডায়াগ্রাম আঁকা শিখব। ডায়াগ্রাম আঁকার পাশাপাশি, অর্থাৎ ডিজাইনের যে কাজটা, তাহলে একটা পার্ট আমরা জানলাম যে ডায়াগ্রাম আঁকবো, তাহলে এই ডিজাইনের পাশাপাশি আমরা জানবো এখানে অ্যানালাইসিস করা, সিস্টেমকে কিভাবে অ্যানালাইসিস করতে হবে, সেখানে অ্যানালাইসিস করে তার মধ্য থেকে আমাদের প্রপার যে রিকোয়ারমেন্টস গুলো থাকবে সেই রিকোয়ারমেন্টস গুলো আমরা কিভাবে বের করে নিয়ে আসতে হবে আমাদের, সেই বিষয়গুলোই মূলত আমরা এখান থেকে জানার চেষ্টা করব। এবং এই যে এখান থেকে আমরা যে এগুলো বের করে নিয়ে আসব, সেখানে আলটিমেটলি তাহলে আমাদের কাজটা কি হবে? আমাদের কাজটা হবে হচ্ছে ফার্স্টে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস শেখা। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে আমরা হচ্ছে রিকোয়ারমেন্টের জন্য ফিজিবিলিটি অ্যানালাইসিস করব। তারপরে হচ্ছে আমাদের যেই ডায়াগ্রামগুলো প্রয়োজন হবে সেই ডায়াগ্রামগুলো সম্বন্ধে আমরা জানবো। তো ডায়াগ্রামগুলো কিভাবে আঁকবে না আঁকবে আমি প্রত্যেকটা জিনিস শিখাই দিব, প্রত্যেকটার জন্য যে ধরনের সফটওয়্যার আছে সেগুলো আমি শিখাই দিব। এবং তোমাদের হচ্ছে আলটিমেটলি ফাইনালে হচ্ছে একটা প্রজেক্ট, একটা না একটাই প্রজেক্ট, কিন্তু সেটা হচ্ছে বিভিন্ন ডায়াগ্রাম দিয়ে এঁকে তোমাদের দেখাইতে হবে আর কি। এনিওয়ে, আমি হচ্ছে তোমাদেরকে একটা আউটলাইন তাহলে কিছুক্ষণের জন্য এটা শো করে একটু বুঝাই দিই, তাহলে হয়তো তোমাদের বুঝতে আর একটু সহজ হবে। এইটা হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে আমরা এখানে যে টোটাল উইকস আছে এগুলো আমরা লিভ করতে পারি, কারণটা হচ্ছে এটা আমাদের সিওরিটি থাকে না। কোনো সময় দেখা যায় যে আমরা 13 উইকসও পেয়ে যাই। টোটাল আওয়ার্স এখানে 12 দিয়ে হিসাব করে 36 প্লাস আওয়ার্স বলা হয়েছে। আওয়ার্স প্লাস উইক হচ্ছে 3 আওয়ার্স, অ্যাকচুয়ালি এটা আমরা তো করতেছি 2 আওয়ার্স করে। এনিওয়ে, আমরা কোর্স ডিটেলস একটু দেখি যে এখানে আসলে সিস্টেমস এর ডেভেলপমেন্ট যে প্রজেক্ট, এইটার কনটেক্সটটা সম্বন্ধে আমরা মূলত এখান থেকে জানবো। সো স্বাভাবিকভাবে আমরা এখানে ইনফরমেশন সিস্টেম কিভাবে বিল্ডিং করে, তার জন্য কি কি ডেভেলপমেন্টের কাজ থাকে, প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ডিজাইনের কি কি মেথড আছে, সিস্টেম অ্যানালাইসিস, এই বিষয়গুলো জানবো। মেথডের মধ্যে সিস্টেম অ্যানালাইসিস, ফ্যাক্ট ফাইন্ডিং টেকনিক্স, মানে হচ্ছে যে বাস্তবতার নিরিখে আমরা আমাদের রিকোয়ারমেন্টকে ডিসকভার করার চেষ্টা করব এবং রিকোয়ারমেন্টকে অ্যানালাইসিস করে সেই অ্যানালাইসিসের রেজাল্ট থেকে আমরা সিস্টেমের যে রিকোয়ারমেন্টগুলো পেলাম সেগুলোকে মডেলিং করব কিসের মাধ্যমে, ইউজ কেসের মাধ্যমে। কিছু ইউজ কেস আমরা জানবো সম্ভবত লেকচার 2 or 3 তে গিয়ে, তার আগে হচ্ছে বাকিগুলো শেষ করব। এবং ইউজ কেস ডায়াগ্রামটা কিভাবে ড্র করে সেটাও দেখিয়ে দিব। সবচেয়ে সোজা হচ্ছে অ্যাকচুয়ালি ইউজ কেস ডায়াগ্রাম, এবং পাশাপাশি এটাও সত্য ইউজ কেস ডায়াগ্রাম যদি কেউ পারফেক্টলি ড্র করে শেষ করতে পারে, তবে সেই ইউজ কেস ডায়াগ্রামের উপর বেস করে আমরা চাইলে ক্লাস ডায়াগ্রাম বানাইতে পারি, সিকোয়েন্স ডায়াগ্রাম বানাইতে পারি, স্টেট চার্ট ডায়াগ্রাম বানাইতে পারি, ফ্লো চার্ট বানাইতে পারি, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম বানাইতে পারি, ডাটা ফ্লো ডায়াগ্রাম বানাইতে পারি, এবং এমনকি ডাটাবেসের জন্য যে ইয়ার ডায়াগ্রাম আছে সেটারও বলতে গেলে একটা ধারণা অনুযায়ী কাজ করে ফেলা যায়, প্ল্যান করে ফেলা যায়।
যেমন আমাদের একটা চলন বলনে আমরা অনেক সময় যেটা সচরাচর আমরা দেখে থাকি যে একটা কাজ আসছে, কাজ বলতে সফটওয়্যার প্রজেক্টের কাজ আসছে, সবার আগে ও মাই গড আমাকে কোডিং করতে হবে, এই যে একটা ভয় পেয়ে যাওয়া, এই ভয় পেয়ে যাওয়ার আসলে কিছু নাই। আমাদেরকে ফার্স্টে করতে হবে যে কি কোড করব, তাহলে সেই কোডের জন্য আমাদের কিছু ইউজ কেসের কাজ আছে, সেই অনুযায়ী আমরা অ্যানালাইসিস করব, মডেলিং আছে, ফিজিবিলিটি অ্যানালাইসিস আছে, সিস্টেম প্রপোজাল, অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস, মডেলিং, এই যে কথাগুলো আমি অলরেডি বলছি জন্য এগুলো একটু স্কিপ করলাম। সিস্টেম ডিজাইনের মেথডের মাঝে আমরা এই যে ডিজাইন, অ্যাপ্লিকেশন আর্কিটেকচার, ডাটাবেস ডিজাইন, এগুলো প্রত্যেকটা একটু একটু করে মুখে বলে দিছি। তো এনিওয়ে, এখান থেকে আমরা আসলে আলটিমেটলি নলেজ গেইন করব, যেমন gather data to analyze and specify requirements of a system, able to design system components and environments. Students will be able to build general detailed models. তোমাকে হচ্ছে তুমি ডিটেইল একটা মডেল এখানে দাঁড় করায় ফেলবা। ডিটেইল মডেল তুমি এখানে সুন্দর মতো যখন ড্র করে তোমার টিমকে, টিম কারা, প্র্যাকটিশনার্স বা যারা হচ্ছে প্রোগ্রামিং করবে, যারা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করবে, যারা অ্যাকচুয়ালি কোডিং করবে, যারা অ্যাকচুয়ালি অ্যালগোরিদম রেডি করবে, যারা অ্যাকচুয়ালি ডাটা স্ট্রাকচার রেডি করবে, তাদের কাছে তুমি তোমার মডেলটা যখন নিয়ে যাবা, তারা তোমার মডেল দেখে প্রোগ্রামিং করবে। সো বুঝতেই পারতেছো যে ইউর ওয়ার্ক is very much important. We'll be able to design a database for storing data and user interface for data input, output as well as controls. মানে এই যে পুরো সিস্টেমের জন্য অ্যাকচুয়ালি ব্যাকএন্ডে কাজ ইমপ্লিমেন্টেশনের আগে, অর্থাৎ কোডিং এর আগে যে কাজগুলো, সেটার কাজটাই হচ্ছে আমাদের এই কোর্সের মূল কাজ। এবং পরবর্তীতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যখন আমরা শিখবো, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন প্লাস হোল সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে যা যা জড়িত প্রত্যেকটা জিনিস। কোডিং এর কাজ ওখানে আছে, কিন্তু কোডিং আমরা ডিরেক্ট হাতে দেই না, বরং দেখা যায় যে মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে কোডিং আমরা আলাদা করে পড়ি না, কোডিং কে কেমনে ম্যানেজ করতে হয় সেই জিনিসটা পড়বো। এনিওয়ে, স্কিল কি কি শিখবা তোমরা? ইউজ ডেভেলপ স্কিলস অন এ ফার্ম বেসিস ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য লাইফ সাইকেল অফ এ সিস্টেমস ডেভেলপমেন্ট প্রজেক্ট। স্কিল শিখবা ডেভেলপমেন্ট টেকনিক্স অ্যানালাইসিস রিকোয়ার্ড অ্যাজ এ টিম মেম্বার অফ এ মিডিয়াম স্কেল ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট। তোমরা অলরেডি খেয়াল করছো, আমি ক্লাসের শুরুতে যখন মাত্র 12-13 জন ছিলা, আমি একটা অ্যাটেন্ডেন্স শিট, মানে তোমাদেরই অ্যাটেন্ডেন্স শিটটা শেয়ার করছিলাম, সেখানে একটা কলাম বানাইছি যে প্রজেক্ট টিমস, অর্থাৎ আমরা টিম রেডি করবো। এবং অ্যাজ আই নো যে থিওরি করছে, ল্যাব করছে 30 জন আসো, থিওরি করছে 33 জন আসো, এখানে 3 জন হচ্ছে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, সেটা সমস্যা নাই, এদেরকেও সাবমিট করতে হবে, অর্থাৎ টোটাল 33 জন স্টুডেন্ট এখন পর্যন্ত আসো। আই ডোন্ট নো যে আগামী সপ্তাহের মাঝে হয়তো আরো কেউ অ্যাড করতে পারে, বা এখনো রেজিস্ট্রেশন করছে কি করে না আমার জানা নাই অ্যাকচুয়ালি। সো এখানে যেটা বোঝাচ্ছিলাম, এই 33 জন, তার মানে হচ্ছে আমরা প্রতি টিমে 3 জন করে থাকবো, এবং 3 জন করে হচ্ছে তোমরা কাজ করবা এখানে আমাদের, মানে এই যে লাইফ সাইকেল শিখে তারপরে হচ্ছে সিস্টেমে ডায়াগ্রাম গুলো ড্র করে প্রজেক্ট জমা দিবা। এনিওয়ে, তারপর কি বলছো, অ্যাটিটিউড, এই যে টিম মেম্বারের কথা বলতেছিলাম, রাইট, মাথায় আসছে হঠাৎ করে। তাহলে আমরা কি করতেছিলাম এখানে, যে অ্যাজ এ টিম মেম্বার, এই জন্য আমাদের টিম ওয়ার্কিংটা শিখতে হবে। একা কাজ করা, স্যার একা পারবো, ওইটা পারবো, এই ধরনের কথাবার্তা বলা যাবে না। টিম ভেরি মাচ ইম্পর্টেন্ট, টিমেই করতে হবে। We'll gain skills on the ways in which analysts' interaction with system sponsors and users play a part in information systems development. অর্থাৎ তোমাকে এখানে এমন কিছু স্কিল তোমাকে অর্জন করে দেওয়ানোর চেষ্টা করা হবে যে একজন সিস্টেম অ্যানালিস্ট হিসেবে তার সাথে একজন সিস্টেম স্পন্সর কিংবা যিনি রিকোয়ারমেন্ট দেন কিংবা যিনি কাস্টমার, তার সাথে তোমার ইন্টারাকশনটা কেমন হওয়া উচিত, সেই জিনিসগুলো আমরা এখান থেকে শেখার চেষ্টা করব। এবং ইউজাররা যে একটা পার্ট প্লে করতেছে, কোন পার্টটা অ্যাকচুয়ালি তারা প্লে করে, যেখানে তারা ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্টের যেই আলটিমেট আউটপুট, সেটা তো ব্যবহার করে ইউজাররা। সুতরাং স্বাভাবিকভাবেই হচ্ছে তাদের পার্সপেক্টিভে চিন্তা করে একটা জিনিসের ফিজিবিলিটি অ্যানালাইসিস করা। ঠিক আছে, ফিজিবিলিটি অ্যানালাইসিসটা করবো আমরা কাদের পার্সপেক্টিভে, ইউজারের পার্সপেক্টিভে, এবং পাশাপাশি এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভ, বিজনেস এনভায়রনমেন্ট হতে পারে, টেকনিক্যাল এনভায়রনমেন্ট হতে পারে, অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট হতে পারে, এরকম বেশ কিছু এনভায়রনমেন্টের পার্সপেক্টিভে আমরা ফিজিবিলিটি অ্যানালাইসিস করব। এবং 3টা ফিজিবিলিটি অ্যানালাইসিস আছে। বিজনেসের কথা বললাম, এটাকে বলা হচ্ছে ইকোনমিক্যাল ফিজিবিলিটি। টেকনিক্যাল এনভায়রনমেন্টের কথা বললাম, এটাকে বলা হচ্ছে টেকনিক্যাল ফিজিবিলিটি। আরেকটা ফিজিবিলিটির টার্ম আমার এই মুহূর্তে মনে আসতেছে না, তবে ইউজার্স প্লাস হচ্ছে এনভায়রনমেন্ট রিলেটেডই একটা ফিজিবিলিটি আছে। Will develop attitude to experience in developing information system models, attitude to experience in developing system project documentation। ঠিক আছে, আমাদের দেশে সাধারণত
5-6 বছর আগেও ডকুমেন্টেশনের উপর খুব একটা জোর দেওয়া হতো না। এখনো কোনো অর্গানাইজেশন ডকুমেন্টেশন একেবারেই মেনটেন করে না, বাট দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ডকুমেন্টেশন তোমাকে রাখতেই হবে। সত্যি কথা বলতে বাংলাদেশ বিধায় হয়তো বা এখন পর্যন্ত কিছু হয়েছে না হয়েছে জানি না, কিন্তু তুমি যদি ভালো একটা সফটওয়্যার অর্গানাইজেশন থেকে কিছু একটা কিনতে চাও, ধরো তুমি দেশের বাইরে থেকে কিনে আনতেছো এবং তোমাকে যদি তারা ডকুমেন্টেশন প্রোভাইড না করে, দ্যাট ইজ এ ক্রাইম। ঠিক আছে? মানে যেমন আমরা হার্ডওয়্যারের কিছু একটা, যেমন ধরো তুমি মাইক্রোওয়েভ ওভেন কিনছো, মাইক্রোওয়েভ ওভেন কেনার পরে তুমি যদি ডকুমেন্টেশন বা যেটাকে আমরা বলি হচ্ছে কি ক্যাটালগ অর সামটাইমস বলি হচ্ছে ম্যানুয়াল, একটা হার্ড ডিস্ক কিনে আনলেও কিন্তু ওর সাথে একটা কাগজ থাকে যেখানে আসলে কি লেখা থাকে, ম্যানুয়াল বা বিভিন্ন ধরনের সিস্টেমের কথাবার্তা লেখা থাকে। একটা মাদারবোর্ড কিনে আনলে মাদারবোর্ডটা কিভাবে কানেকশন দিতে হবে সেটা নিয়ে ডায়াগ্রাম আঁকা থাকে। প্রত্যেকটা জিনিসই হচ্ছে অ্যাকচুয়ালি ডকুমেন্টেশন। ঠিক একইভাবে সিস্টেম অ্যানালাইসিস ডিজাইনে আমরা এই ডকুমেন্টেশনের কার্যকারিতা, ডকুমেন্টেশনের যেই করা যে জরুরি সেই জিনিসগুলো আমরা এখান থেকে জানবো। ওকে, দেন হচ্ছে এখানে আছে এই জিনিসগুলো হয়তো তোমরা এই মুহূর্তে বুঝবা না, মেজর মাইনরের কিছু বিষয় আছে এই যে এখানে অনুযায়ী দিচ্ছে। আমি এই ফাইলটা শেয়ার করব। এখানে দেখো আমরা টপিকগুলো কি কি শেষ করব, মূলত যে কনটেক্সট অফ সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট ব্লা 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 ব্লা, সিস্টেম ডিজাইন, এই যেগুলো বলছি উপরে, ফ্যাক্ট ফাইন্ড ডিসকভারি, এই জিনিসগুলো আমরা এখানে শিখবো। প্রসেস মডেলিং সম্বন্ধে জানবো, ফিজিবিলিটি অ্যানালাইসিস জানবো, সিস্টেম ডিজাইন জানবো, অ্যাপ্লিকেশন আর্কিটেকচার, ডাটাবেস ডিজাইন জানবো, ইনপুট আউটপুট প্রোটোটাইপিং, ইউজার ইন্টারফেস ডিজাইন, অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন এন্ড মডেলিং ইউজিং দ্য ইউএমএল অর্থাৎ ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ, এগুলো জানবো। বিয়ন্ড সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন মেথড, সিস্টেম কনস্ট্রাকশন এবং ইমপ্লিমেন্টেশন সম্বন্ধে জানার চেষ্টা করব। এবং টোটাল আমরা এখানে হিসাব করছি 24টা ক্লাস হবে। 24টা ক্লাস হয়তোবা হবে না, আমরা হয়তোবা 20টা ক্লাস করতে পারবো সর্বোচ্চ। দেন পাশাপাশি কুইজ অ্যাসাইনমেন্ট এগুলো তো তোমরা জানো, এগুলাতে আসলে বেশি একটা কিছু বলার নাই। ইসেনশিয়াল কিছু বুকসের কথা এখানে বলা হয়েছে, যে হুইটন বেন্টলি, সিস্টেম ডিজাইন মেথড, গ্যান্ডেম, তারপরে হচ্ছে আরো কিছু কিছুই আছে। কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে আমরা এখন সম্পূর্ণরূপে ফলো করব হচ্ছে এই বইটা, অর্থাৎ অ্যালান ডেনিস, বারবারা উইকসম এবং ডেভিড টেগার্ডেনের যে বইটা আছে এই বইটা আমরা ফলো করব। এটা আমাদের এইখানে হচ্ছে অ্যাড করা হয় নাই, নাকি অ্যাড করছি মনে হয় না, হ্যাঁ এই জায়গাটায় অ্যাড করা হয়নি, যে আউটলাইনে, এটা আমি ওখানে অ্যাড করে দিব। অ্যাকচুয়ালি এই বইটা আমাদেরকে এখন পড়তে হবে। এই বইটা আসলে সিস্টেম অ্যানালাইসিস ডিজাইনের জন্য খুবই ভালো একটা বই। ঠিক আছে? সো এনিওয়ে আমরা তাহলে এবার আমাদের পড়ায় আবার একটু ফিরে আসি। আর ল্যাবের সময় আমি ল্যাবের কিছু কথা বলে দিব। সো এনি কোশ্চেনস অ্যাবাউট সিস্টেম কোর্স আউটলাইন অথবা আদার্স পড়ার যে সিলেবাস সম্বন্ধে একটু হলেও জানলা, এই সম্বন্ধে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ক্লাসে আসো তো সবাই নাকি? ওকে ফাইন, বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা এনিওয়ে ফাইন, আমরা সামনে চলে যাই। সো তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো অলরেডি, যে এটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারগুলো অ্যাকচুয়ালি কালেক্ট করা হয়েছে ফ্রম উইলি। উইলি হচ্ছে একটা ডিজিটাল লাইব্রেরি। সো তোমরাও ওখান থেকে এই বইটা পেয়েও যাবা, সিস্টেম ডিজাইন উইলির বইতে। এবং উইলির যে লাইব্রেরিটাকে টোটালি তোমাদের সিটি ইউনিভার্সিটির ওয়েবসাইটের থেকে তোমরা অ্যাক্সেস করতে পারবা। কিভাবে অ্যাক্সেস করবা সেই জিনিসটা আমি একটু দেখাই দিচ্ছি। সো আমি আরেকটা স্ক্রিন শেয়ার করি। সো দেখতে পাচ্ছ? জি স্যার, দেখে যাচ্ছে। এই যে লাইব্রেরিতে যাব, লাইব্রেরিতে যাওয়ার পরে হচ্ছে আমরা অ্যাক্সেস ইবুকস ভায়া ইউজিসি ডিজিটাল লাইব্রেরি। ওকে, এখানে আমরা পুরো উইলি অনলাইন লাইব্রেরিটাকে দেখতে পাচ্ছি। সো অল কন্টেন্ট, যেমন এখানে যদি আই ডোন্ট নো এখানে লিখলে ওইটাই এক্স্যাক্টলি আসবে কিনা, তাহলে লেটস ট্রাই সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন। এটা অ্যাডভান্স সার্চে চলে গেছে না? ফাইন, নো প্রবলেম।
আচ্ছা, এইভাবে গেলে আসলে তোমাদের জন্য কষ্ট হয়ে যাওয়ার দরকার নেই। এটা এখান থেকে অ্যাক্সেস করে যাইতে হয়, আর এই যে ইউজিসি বাংলাদেশের ইয়ে লেখা আছে, চাইলে তোমরা এমনিতে লিঙ্কটা থেকেও যেতে পারবো। আমরা এখানে না হয় বেটার এখান থেকে দেখি সিস্টেম ফর্মুলেশন ওই বইটা কি নাই এখানে? থাকার তো কথা। ইঞ্জিনিয়ারিং এর বই তো এখানে এনিওয়ে, এটা খুব একটা সমস্যা না, আমি তোমাদেরকে বইটা দিয়ে দিব। কিন্তু এখানে না, এখান থেকে বইটাকে, এটা কি উইলি ইন্ডিয়া তো হয়তো বা এই কারণে পুরোটা পাচ্ছে না। এটা ডাজন্ট ম্যাটার, হ্যাঁ সমস্যা নেই। আমি বইটা তোমাদেরকে যে ড্রাইভের লিঙ্কটা শেয়ার করব সেখানে আমি দিয়ে দিব। এনিওয়ে আসো, সো আজকে হচ্ছে ইন্ট্রোডাকশন টু সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন। দেখি আমরা, আচ্ছা আমাদের এখান থেকে আমরা যে আইডিয়াগুলো পাবো, যে প্রথমেই দেখো একটা নেগেটিভ কথা দিয়ে শুরু করছে, রাইট, যে ফেইল্ড সিস্টেমস were abandoned because analysts tried to build wonderful systems without understanding the organization. ক্লাসের একদম শুরুর দিকে এই যে একটু আগে যে একটা আমরা ভূমিকা দিচ্ছিলাম, সেখানে বলছিলাম না যে একটা অর্গানাইজেশনাল এনভায়রনমেন্টের উপরে বেস করে আমাদেরকে কিছু কাজ করা লাগতে পারে। এখন তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে একটা ওয়ান্ডারফুল সিস্টেমকে যদি আমরা ডেভেলপ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কিছু প্ল্যান অনুযায়ী আগাইতে হবে। কিন্তু সেই ওয়ান্ডারফুল সিস্টেমটা আমরা অ্যাবান্ডন করে ফেলতে পারি, আমাদের সিস্টেমটা অ্যাবান্ডন হয়ে যেতে পারে, কারণ অ্যানালিস্টরা হচ্ছে বা আমরা একটা ওয়ান্ডারফুল সিস্টেম বানানোর চেষ্টা করছি অর্গানাইজেশনের পার্সপেক্টিভ না বুঝে। অর্গানাইজেশনের পার্সপেক্টিভ বুঝি নাই, আমার টেকনিক্যাল টিমের পার্সপেক্টিভ বুঝি নাই, যারা আলটিমেটলি সেটাকে ব্যবহার করবে তাদের পার্সপেক্টিভ, তাদের অ্যাকচুয়াল চাহিদা, তাদের এক্সপেকটেশন, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি নাই বিধায়। দেন বলছে দ্য প্রাইমারি গোল ইজ টু ক্রিয়েট ভ্যালু ফর দ্য অর্গানাইজেশন। তাহলে এখানে আমি কিন্তু আরো তিনটা জিনিস অ্যাড করছি, যে ইউজার্স আর কাস্টমার, এই জিনিসগুলো অর্গানাইজেশনের পার্সপেক্টিভে যখন এটা বলতে হবে, তাহলে আমাদেরকে এটাও বলতে হবে যে আমাদের প্রাইমারিলি গোলটা কি, যে আমি একটা জিনিস ডেভেলপ করব কিসের জন্য, আমি যে অর্গানাইজেশনের সাথে কাজ করছি বা আমি যে অর্গানাইজেশনে কাজ করছি, আমার অর্গানাইজেশনে কি ধরনের ভ্যালু আসবে। তুমি একটা হাইটেক সফটওয়্যার বানাইছো, তুমি একটা অর্গানাইজেশনে আসো, তুমি একটা হাইটেক সফটওয়্যার বানাবে, ইউ আর এ প্রজেক্ট ম্যানেজার। সো হাইটেক সফটওয়্যার বানার লাভ কি যদি তোমার ওই প্রজেক্টটা সেল না হয়? সো ইউ হ্যাভ টু ডেভেলপ উইথ প্রপার আন্ডারস্ট্যান্ডিংস। ওকে, দেন কি বলছে, কোয়ালিটি ইজ স্যাটিসফ্যাকশন অফ রিকোয়ারমেন্টস নট গুডনেস। ওকে, কোয়ালিটিকে আমরা সবসময় বলি যে কোয়ালিটি উইল নট বি কম্প্রোমাইজড, কোয়ালিটিকে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। আমরা যখন কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করব বা ডেভেলপ করতে যাব, আমাদেরকে কোয়ালিটির কিছু ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু অ্যাট্রিবিউটস আছে, সেই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা পড়বো লেকচার 7 আর 8 এ গিয়ে কোয়ালিটির ক্যারেক্টারিস্টিক অ্যাট্রিবিউট সম্বন্ধে জানবো। কিন্তু স্যাটিসফ্যাকশন অফ রিকোয়ারমেন্টস হচ্ছে তোমার কোয়ালিটি, কিন্তু এটাকে কখনো গুডনেস বলা যাবে না। গুডনেস জিনিসটা হচ্ছে আমার অর্গানাইজেশন ওকে আছে কিনা, আমার এটা খুব ভালো লেভেলের একটা কোয়ালিটি সফটওয়্যার হয়েছে, রিকোয়ারমেন্টস অনুযায়ী ডান, কিন্তু এই ধরনের সফটওয়্যার ইউজাররা ভবিষ্যতে ব্যবহার করতে চায় না। হয়তোবা দেখা যাবে যে আজকে বা কালকে বা আগামী 3 বছরের জন্য তোমার এই সফটওয়্যারটা ঠিক আছে, কিন্তু তোমাকে চিন্তা করতে হবে সুদূর প্রসারী, যে সামনে পৃথিবী চেঞ্জ হবে, টেকনোলজি আরো আসবে, আমাকে তাহলে কি করা উচিত, এমন কোন একটা কিছু ডেভেলপ করা উচিত যে জিনিসটা কি হবে আমার অর্গানাইজেশনকে ভ্যালু ক্রিয়েট করবে, পাশাপাশি ইউজাররা এটাকে ব্যবহার করার জন্য মানে খুবই আগ্রহী থাকবে। যেমন ধরো জুমের কথা, জুম কবে আসছে 2011 আর 2015 মেবি, আমার এক্সাক্ট ডেটটা এখন মনে নাই। বাট একটা জিনিস চিন্তা করো, সারা বিশ্বের কত পার্সেন্ট মানুষ অ্যাকচুয়ালি এই কোভিড-19 সিচুয়েশন আসার আগে জুম সম্বন্ধে জানতো? কিন্তু একজন
প্রজেক্ট ম্যানেজার অথবা একজন ডেভেলপার বা একজন প্রজেক্ট ইনিশিয়েটর যিনি জুমের অ্যাকচুয়াল স্বপ্নদ্রষ্টা ছিলেন বা যারা ছিলেন, তারা কিন্তু কোভিড-19 কে চিন্তা করে নাই। তারা চিন্তা করছে যে ওয়ার্ল্ড একটা সময় এমন একটা অবস্থায় আসবে যে পিপলের কাছে পৌঁছানোর জন্য অনলাইনের মাধ্যমে বিভিন্ন কিছু করার চেষ্টা করবে। স্কাইপই আছে, ভালো কথা। কিন্তু এমন কোন প্ল্যাটফর্ম যেটা আরো বেশি মাত্রায় সফিস্টিকেটেড, আরো বেশি ইউজার ফ্রেন্ডলি, আরো বেশি ফ্রিতে বা আরো বেশি মাত্রায় কি বলা যায়, ইউজার ফ্রেন্ডলিনেস এর একটা ব্যাখ্যা এখানে দিতে পারি। যেমন ধরো যে তোমরা এখানে যারা জয়েন করছো, মোরলেস সবার জুমে অ্যাকাউন্ট আছে বিধায় কিন্তু ছবি দেখা যাচ্ছে বা সামহাও ছবি তোমরা অ্যাড করছো। অনেকের আছে কিন্তু কি নাই, জুমে অ্যাকাউন্ট নাই, কিন্তু তুমি অ্যাড হতে পারবা। তোমার জুমের অ্যাপ্লিকেশনটা যদি কি বলে অ্যান্ড্রয়েড অথবা কম্পিউটারে থেকে থাকে, তাহলে তুমি কিন্তু অ্যাড হতে পারতেছো। তোমার নামটা লিখে দিয়ে তুমি ইজিলি অ্যাড হয়ে যেতে পারতেছো। সো মিটিং এ হঠাৎ করে অ্যাড হইতে হবে বা ক্লাসে অ্যাড হইতে হবে এই মুহূর্তে আমার কাছে আমাকে সাইন আপ করার পেইন দিচ্ছে না, আমাকে সাইন আপ করার পরে মেইল ভেরিফিকেশন দিচ্ছে না, অথবা মোবাইল নাম্বারে এসএমএস পাঠিয়ে দিয়ে বলতেছে না যে প্লিজ ভেরিফাই। এই ধরনের বেশ কিছু অবস্টাকল থেকে তোমাকে জুম বাঁচাই দিল। বাট স্কাইপিতে তুমি যাও, হোয়াটসঅ্যাপে যাও, ইভেন ফেসবুকে যাও, অর এমএসএন মেসেঞ্জার ছিল ওয়ান্স আপন আ টাইম। সো এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু রিকোয়ারমেন্টস অনুযায়ী ভেরি গুড এবং খুবই স্যাটিসফ্যাক্টরি অবস্থায় আছে, ছিল, এখনো আছে। কিন্তু গুডনেস জিনিসটা হচ্ছে অর্গানাইজেশনের ভ্যালু ক্রিয়েট করা। জুমের এখন কি অবস্থা চিন্তা করে দেখো। এভাবে অনেকগুলো দিয়ে জিনিসগুলোতে আমরা বুঝাতে পারি জিনিসটা। এনিওয়ে আমরা সামনের দিকে চলে যাই। আরো কি কি আইডিয়াস আছে আজকের চ্যাপ্টারে, যেমন একজন সিস্টেম অ্যানালিস্ট তিনি কি করেন, তিনি চিন্তা করেন বিজনেস অনুযায়ী, অ্যানালাইজিং দ্য বিজনেস, আইডেন্টিফাইং দ্য অপরচুনিটিস ফর ইমপ্রুভমেন্ট। বর্তমানে যে জায়গায় আছি সেখান থেকে অন্তত একটু হলেও ইমপ্রুভমেন্ট হবে কিনা, and designing information systems to implement these ideas। এবং তিনি ডিজাইন করে বের করে নিয়ে আসেন যে বর্তমানে আমি যে আইডিয়াটা নিয়ে আসলাম যেটা বিজনেসে আমাদেরকে ভ্যালু দিবে, বর্তমান যে অবস্থা আছে সেই জিনিসটাকে আরেকটু ইমপ্রুভ করবে, সেটার জন্য আমি একটা ডিজাইন নিয়ে আসছি। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সিস্টেম অ্যানালিস্টের কাজ। বাজারে ই কমার্স সিস্টেম বহু আছে, কেন আমি আরেকটা ই কমার্স সিস্টেম বানাবো? সেখানে কি জিনিস থাকবে, সেখানে নতুন কি আমি একটা টুল বা একটা ফিচার বা একটা ফাংশনালিটি আমি অ্যাড করব যে আমার তৈরি করা বা আমাদের তৈরি করা ই কমার্স সিস্টেমটা বাংলাদেশের কিংবা ওয়ার্ল্ডে অনেক ভালোভাবে ব্যবহৃত হবে একটা সময়। কি সেটা? ব্যাপারটা বুঝতে পারছি? একজন সিস্টেম অ্যানালিস্ট ঠিক এভাবে চিন্তা করবে। বিকজ আমি কোডিং জানি, আমি সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন জানি, আমি ডায়াগ্রাম বানাইতে পারি, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জানি, আমি সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স জানি, আই নো এ ভেরি লট অফ টাইপ অফ প্রোগ্রামিংস। খুব সুন্দর করে একটা সফটওয়্যারকে আমি ডেভেলপ করে ফেলতে পারি, বাট সেটাকে আমি সেল করতে পারি না, সেটাকে আমি বিক্রি করতে পারি না, সেটাকে আমি মানুষকে ব্যবহার করাইতে পারি না। সো আমার সফটওয়্যারের কোনো ভ্যালু নাই। কথাটা বোঝা যাচ্ছে? বিকজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারকেও পেট বাঁচাইতে হবে, he or she has to sell it. Okay, then important to understand and develop through practice the skills needed to successfully design and implement new information system। প্রথম এইগুলা তো আছে আমাদের, পাশাপাশি আমাদের যে স্কিলটা আছে সেই স্কিলটাকে আমরা এমন কোনো কাজে যেন ব্যয় না করি যে কাজটা হয়েছে আলটিমেট কোনো ফলাফল সেভাবে আমরা পাবো না। সো আমাদেরকে পাইতে হবে এমন কিছু জিনিস যেটার থেকে আমরা খুব সুন্দর কিছু একটা জিনিস বের করে নিয়ে আসবো, তাহলে আমাদের স্কিলগুলো যেমন প্র্যাকটিসও হবে, পাশাপাশি সাকসেসফুলি ডিজাইন ডেভেলপ করে একটা নিউ ইনফরমেশন সিস্টেমকে আমরা দাঁড় করাতে পারবো। এগুলো প্রত্যেকটাই কিন্তু ওই যে দেখো এখানে যে বলছে যে আন্ডারস্ট্যান্ডিং দ্য অর্গানাইজেশন যেন সে ভ্যালু ক্রিয়েট করে। ওকে, দেন সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এটা হচ্ছে এইচডিএলসি বলে ইয়েতে, অথবা সামটাইমস সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলকে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলও বলতে পারি। তো মেজর অ্যাট্রিবিউট অফ দ্য লাইফ সাইকেল কি কি? প্রথম হচ্ছে প্রজেক্ট, একদম প্রথম যে শুরু, তাহলে আমাদের একটা প্রজেক্ট আছে। প্রজেক্টে কি হবে? moves systematically through phases where each phase has a standard set of outputs। অর্থাৎ আমি যে এইচডিএলসি এর কথাটা একটু আগে বললাম, সেই এইচডিএলসি তে কিছু ফেজ আছে, সেই ফেজের প্রত্যেকটার থেকে একটা করে আউটপুট আছে। ঠিক আছে, আমি একটু তোমাদের সাথে, যেমন যদি এখন আমরা বোর্ডে থাকতাম তাহলে যে কাজটা করতাম সেই কাজটা একটু দেখাচ্ছি। আমি
এইগুলা হয়তোবা ডিরেক্টলি এখানে নাও পেতে পারো, তবে জাস্ট মনে রাখো সিপিএম সিবি। ওকে, সরি, এটা হচ্ছে কমিউনিকেশন, এটা হচ্ছে মডেলিং, সরি কি করলাম, এটা তো মডেলিং না, এটা হচ্ছে প্ল্যানিং, এটা হচ্ছে মডেলিং, এটা হচ্ছে কনস্ট্রাকশন, এটা হচ্ছে ডিপ্লয়মেন্ট। সো কমিউনিকেশন কার সাথে করব? ওই যে কোর্স আউটলাইনে দেখে আসলাম একটু আগে যে সিস্টেম স্পন্সরের সাথে সিস্টেম অ্যানালিস্ট এর যে একটা মিলবন্ধনের যে কাজ, দুজনের যে রিলেশনশিপ, অর্থাৎ কাস্টমার অথবা ইউজার অথবা প্রজেক্টের যারা সিনিয়র ম্যানেজার, তাদের সাথে আমি একজন প্রজেক্ট ম্যানেজার হিসেবে বা ডেভেলপার হিসেবে কমিউনিকেট করে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতেছি বা রিকোয়ারমেন্ট গ্যাদার করতেছি। দেন সেই রিকোয়ারমেন্ট গ্যাদার করার পরে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে আমি প্ল্যানিং দাঁড় করাইছি, সেই প্ল্যানিং থেকে আসছি মডেলিং। এন্ড মডেলিংটাই হচ্ছে আমাদের পড়া, এই মডেলিংটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি আমাদের আজকের পড়া বা এই সেমিস্টারের পড়া, মানে সিস্টেম অ্যানালাইসিস এবং ডিজাইন। তাহলে আর কনস্ট্রাকশন কি, যেটাকে আমরা জানি হচ্ছে কোডিং নাম দিয়ে, অথবা হচ্ছে বলতে পারি এখানে আমরা বেশ কিছু বলতে পারি, যেমন কোডিং বলতে পারি, তারপরে ইমপ্লিমেন্টেশন বলতে পারি, তারপরে আমরা এই দুটোই থাকুক, অ্যালগরিদম ডাটা স্ট্রাকচার তো এখান থেকে চলে আসবে আলটিমেটলি। ডিপ্লয়মেন্ট জিনিসটা কি, ডিপ্লয়মেন্টের মাঝে, ডিপ্লয়মেন্টের কোড কনস্ট্রাকশনের মাঝে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে টেস্টিং। ওকে, টেস্টিং, ডিবাগিং, এই জিনিসগুলো হচ্ছে ডিপ্লয়মেন্ট এবং কনস্ট্রাকশনের মাঝে অবস্থান করে। আর ডিপ্লয়মেন্টে এসে কি হয়, যখন আমরা জানতে পারি ওই যে যেটাকে আমরা আজকাল প্রায় খুব টার্মটা শুনতে ভালো লাগে আর কি, আফটার সেল সার্ভিস, তাই না? তো এটা তো সবসময় থাকে। তারপরে আরেকটা কি টার্ম আছে, মেইনটেনেন্স। ওকে, এই যে মেইনটেনেন্স, এই জিনিসগুলো হচ্ছে কখন, ডিপ্লয়মেন্টের পরে। অথবা দেখা যায় যে তোমার ধরো এই যে বিজনেস অপারেশন, এই জিনিসগুলো হচ্ছে, এগুলো কি আলটিমেটলি এগুলো কিন্তু এক একটা ফেজ, এই যে তোমার যে ফেজগুলো, প্রতিটা আউটপুট থাকবে। আমি কমিউনিকেট করব কেন, কমিউনিকেট করে আমি কি পাইলাম, প্ল্যানিং করে আমি কি পাইলাম, এই মডেলিং করে কি পাবো, সেটাই হচ্ছে শিখবো। আসি, সো প্রডিউসেস প্রজেক্ট ডেলিভারেবলস, যে আমি কি কি জিনিস ডেলিভার আমার করতে হবে, একটা স্ট্যান্ডার্ড সেট অফ আউটপুট থেকে ডেলিভারেবল গুলো বের করে নিয়ে আসে। আমরা ধীরে ধীরে অ্যাজাইলের দিকে যাব, এই আরেকটা টার্ম জানলা, হয়তো জানো তোমরা অলরেডি যারা প্র্যাকটিসে আসো। তো এই যে অ্যাজাইল, হ্যাঁ, এই অ্যাজাইলটা হচ্ছে আমরা শেখা শুরু করবো এই কয়েকটা চ্যাপ্টার বা দুইটা চ্যাপ্টার পরেই। তো সেখানে হচ্ছে কিন্তু আমাদের এই যে ডেলিভারেবল ঠিক করা, দেন ইউজ ডেলিভারেবলস ইন ইমপ্লিমেন্টেশন, এবার হচ্ছে কোডিং শুরু হচ্ছে। তাহলে এই ডেলিভারেবল গুলো আমাদের যে সেট করে ফেলছি বা টাস্ক সেট রেডি করছি, সেখান থেকে এবার ইমপ্লিমেন্টেশনে চলে আসবো। দেন এই ইমপ্লিমেন্টেশন করার মাধ্যমে এখানে যেমন টেস্টিং এ জিনিসটা জানবো আমরা, এটা একটু মুছে দিই। টেস্টিং এর জানার আগে, টেস্টিং এ হচ্ছে যে পার্ট গুলো আছে, যেমন টেস্টিং এর পার্ট কি, ইউনিট টেস্টিং, তারপর হচ্ছে বা ইন্টিগ্রেশন টেস্টিং, তারপর হচ্ছে সিস্টেম টেস্টিং, দেন হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং, যেটাকে আবার অর্গানাইজেশনে বলে হচ্ছে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট বা ইউএটি নামে পরিচিত। এখন এই যে ইউনিট, তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে সিস্টেম। এই ইউনিট ইন্টিগ্রেশন সিস্টেম জিনিসটা আসলে কি, তার মানে ফার্স্টে হচ্ছে কি, এই যে ডেলিভারেবল, একটু আগে যেটা পড়লাম আমরা, এই যে ডেলিভারেবল ধরে 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 ইমপ্লিমেন্টেশন শুরু করলাম। দেন ইউনিট বাই ইউনিট ডেভেলপ করছি, সেই ইউনিট বাই ইউনিটকে টেস্টিং করছি, টেস্টিং করার পরে সেই ইউনিটকে ধরে আমরা একটা ইন্টিগ্রেশনে আনছি। এবার ইন্টিগ্রেশন করছি হচ্ছে, যেমন ধরো আবার একটু বোর্ডে চলে যাই, আমরা এখানে যদি এভাবে চিন্তা করি যে u1 প্লাস u2 প্লাস u3 ইকুয়াল টু i1, দেন u5 plus u6 plus u7 equal to i2, এবং আমরা ধরে নিলাম যে আমাদের অ্যাকচুয়ালি ইউনিট, এখানে একটা একটু ভুল করে ফেলছি, কি হলো এটা, আচ্ছা এনিওয়ে এটা মুখে বলে দিচ্ছি, 4 এখানে 5 6 7 এটা 4 বাকি হয়েছে আর কি। তো ধরে নিলাম আমাদের i1 প্লাস i2 তে আমরা যেই 7টা ডেলিভারেবল দিছি, এই 7টা ডেলিভারেবলই অ্যাকচুয়ালি আমাদের রিকোয়ারমেন্টস ছিল,
এবং এই 7টা রিকোয়ারমেন্টসকে ধরে আমরা আলটিমেটলি আমাদের সিস্টেমটা ডেভেলপ করে ফেলছি। তাহলে এখানে আমরা এবার আসবো সিস্টেম। ওকে, তোমার সফটওয়্যারটা ডান। এই যে ইউনিট বাই ইউনিট টেস্ট করছো, তারপর লাস্টে ইন্টিগ্রেশন টেস্ট করছো, ইউনিট বাই ইউনিট টেস্ট করছো, লাস্টে ইন্টিগ্রেশন টেস্ট করছো, এই ইউনিট বাই ইউনিটকে যে ভেঙে ভেঙে আমরা আগাইলাম, কম্পার্টমেন্টালাইজেশন করলাম, কম্পার্টমেন্টালাইজ করলাম, বিভিন্ন মডিউলে ভাগ করলাম, বিভিন্ন ইউনিটে ভাগ করলাম, এভাবে করে আমরা কিন্তু কি করতে পারি, আমাদের এই যে এক একটা ডেলিভারেবলকে আগেই যে ভাঙছিলাম সেই জিনিসটা। এখন যেমন ধরো যে এটাকে যদি আমরা দেখতে চাই, এই যে এটা হচ্ছে তোমার একটা রিকোয়ারমেন্টস, রাইট? এখন এই রিকোয়ারমেন্টস এর মাঝে এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট, পুরোটাই এভাবে ভেঙে 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 একটা সময় গিয়ে আমরা কি করতে পারছি, কাজটা কমপ্লিট করে ফেলতে পারছি। সো ভেঙে ভেঙে কাজটা করলে কি হবে, অনেকবার টেস্টিং হচ্ছে, একবারে তোমার কোয়ালিটি অ্যাসিওর হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো বুঝতে পারবা। রেজাল্টস ইন অ্যাকচুয়াল ইনফরমেশন সিস্টেম ইউজেস গ্র্যাজুয়াল রিফাইনমেন্ট, এবং রিফাইনমেন্ট মানে কি, যে টেস্টিং এর বিষয়, এবং গ্র্যাজুয়ালি তুমি আস্তে 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 এটাকে ভালো দিকে নিয়ে যাচ্ছ এবং আলটিমেটলি একটা গুড প্রজেক্ট তুমি বের করে নিয়ে আসতে পারতেছো। 4 মেইন প্রজেক্ট ফেজেস। দেখো একটু আগে ওই যে কথাগুলো বলছি এখান থেকে এখন জিনিস আসছে। তো প্ল্যানিং এ কেন প্ল্যান বানাবো, কেন অ্যানালাইসিস করব, তারপরে হচ্ছে কি অ্যানালাইসিস করব, কখন করব, কিভাবে কোথায় করব, তারপর হচ্ছে ডিজাইন, এই যে হাউ চলে আসছে, দেন বলছে হচ্ছে ইমপ্লিমেন্টেশন। 5টা টার্ম খেয়াল হয়েছে, সিপিএম সিডি বলছিলাম যে একটু আগে, দেখো তো মিল আছে কিনা। সুতরাং তুমি বা তোমরা মানে আমরা যখন কাজ করব, তুমি পৃথিবীর যেখানেই যাও, পৃথিবীর যে প্রান্তেই যাও, তোমার যদি সামনে যত ধরনের প্ল্যানিং, অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন যাই আসুক না কেন, অলওয়েজ রিমেম্বার যে এই 5টা জিনিস তুমি কখনো ছাড়তে পারবে না। সেটা কি, সিপিএম সিডি, ঠিক আছে? এটাকে বলে হচ্ছে 5 জেনারিক ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটিস। টার্মটা মনে রাখো, নেক্সট সেমিস্টারে ইনশাআল্লাহ শিখবা, আবার না শিখলেও মানে হচ্ছে রিকল করাই দিবে আর কি। 5 জেনারিক ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটিস, পৃথিবীর যেখানে যখন যে সময় যাও, এই 5 জেনারিক ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটিস কখনো শেষ হবে না। এমন অনেক প্রজেক্ট, প্রসেস মডেল বা প্রসেস ফ্রেমওয়ার্ক সম্বন্ধে আমরা জানবো বা দেখতে পাবো যেখানে 10টা ফেজ আছে, কোথাও 17টা ফেজ আছে, এমনও আছে যে 23টা ফেজে তারা কাজ করে। কিন্তু তুমি যখন 23টা ফেজকে সামারাইজ করবা, 23টা ফেজকে তুমি যখন মার্চ করতে যাবা, দেখবা যে এই 5টার মধ্যে চলে আসছে। আবার তুমি যদি মনে করো যে কোনো কোনো জায়গায় ফেজ আছে, আমরা শিখবো এখানে এক্সট্রিম প্রোগ্রামিং সময় জানবো, এক্সট্রিম প্রোগ্রামিং এর ফেজ আছে হচ্ছে মাত্র 4টা। এই 4টাকে তুমি যদি স্প্লিট করো, দেখবে ওই 5টায় নিয়ে আসছো। ইভেন আমাদের বই বা সিস্টেম অ্যানালাইসিস ডিজাইনের যে আমরা কাজ করতেছি, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ, এই ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজকে বেস করে ইউনিফাইড প্রসেস মডেল নামে একটা প্রসেস ফ্রেমওয়ার্ক আছে বা প্রসেস মডেল আছে। সেইটাতে হচ্ছে 6টা না 7টা মনে ফেজ বা 5টা ফেজ, আমার ঠিক এক্সাক্ট মনে নেই এই মুহূর্তে। সেটাকেও সামারাইজ করলে দেখা যায় যে ওই সিপিএম সিডিতে চলে আসছে। তো এনিওয়ে, এখানে এই যে প্ল্যানিং, অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন দিছে, তাহলে জিনিসটা তোমরা বুঝছো, আমি এটা অলরেডি পড়াই ফেলছি। সেইখানে হচ্ছে হোয়াই, হোয়াই মানে কি, কেন বানাবো, কি বানাবো, কখন বানাবো, কিভাবে বানাবো, মানে শিডিউলিং, অ্যানালাইসিস, ঠিক আছে? শিডিউলিং এর বিষয়টা আসছে, ডিজাইন, হাউ, তার মানে এই ডিজাইনের কাজটাই হচ্ছে আমাদের পড়া, ইমপ্লিমেন্টেশন, সিস্টেম কনসোল এন্ড ডেলিভারি। সো প্ল্যানিং এ কি কি আছে, আইডেন্টিফাইং বিজনেস ভ্যালু, ইজ ইট ওর্থ ডুইং, অর্থাৎ এটার ফিজিবিলিটি স্টাডি করা, আমি এই যে কাজটা করব এটা করে আলটিমেটলি আমার কি লাভ হবে, আমার অর্গানাইজেশন কিভাবে লাভবান হবে, আমার যে টেকনিক্যাল টিম আছে, আমার যে ডিজাইন টিম আছে, ওরা ওদের স্কিল গুলাকে যদি এখানে প্র্যাকটিস করে থাকে, তবে ওরা কি শিখবে, আলটিমেটলি কি শিখবে। এই যে দেখো, যারা অর্গানাইজেশনে অলরেডি আছো বা একটু হলেও এক্সপিরিয়েন্স জব করতেছো তোমরা যারা, তুমি দেখো তুমি যে স্কিলটাতে আসো সেই স্কিলটার থেকে তুমি চাচ্ছ যে একটু ভালো কোম্পানিতে যাই। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে দেখবা, সে বলবে যে একটু ভালো কোম্পানি যাইতে চাই, যাতে আমি যা লার্ন করলাম তা আরো বেশি মাত্রায় অ্যাপ্লাই করতে পারি এবং সেখান থেকে কিছু একটা শিখতে পারি। সো তোমাকে তোমার শুধু যে প্রোডাক্টের ভ্যালু তা না, তোমার নিজের ভ্যালু, তোমার টিমের ভ্যালুটাও খুবই জরুরি। দেন হচ্ছে অ্যানালাইজ ফিজিবিলিটি, একটু আগে বলছি, ইজ ইট পসিবল, মানে এটা আসলে পসিবল কিনা। ডেভেলপ ওয়ার্ক প্ল্যান, তার মানে হচ্ছে এই যে বাজেট রেডি করা, শিডিউল রেডি করা, শিডিউল মানে যে টাইম লাইন আর কি, তারপরে হচ্ছে কয়টা টিম মেম্বার লাগবে, তারপরে হচ্ছে ব্লা ব্লা ব্লা, আর অনেক কিছু আছে, আমরা জানবো আস্তে আস্তে।
দেন হচ্ছে স্টাফ দ্য প্রজেক্ট, মানে হচ্ছে এই যে বললাম যে কয়জন টিম মেম্বার লাগবে, কারা কারা করবে। দেন হচ্ছে কন্ট্রোল অ্যান্ড ডিরেক্ট, প্রজেক্টে চলে যাওয়া, কন্ট্রোলিং করা, প্রজেক্ট অনুযায়ী শিডিউল অনুযায়ী একটা একটা করে আমরা ধাপে ধাপে এগিয়ে যাওয়া, এবং ডিরেক্টলি প্রজেক্ট ম্যানেজমেন্টটা শুরু করে ফেলা। কোথাও কোনো প্রবলেম থাকলে কন্ট্রোলের মনিটরিং করে কোথাও কোনো প্রবলেম খুঁজে বের করলে আমরা কন্ট্রোল করব। সরি। এনিওয়ে, দেন হচ্ছে আমাদের অ্যানালাইসিসের কথা বলছে যে হোয়াট ডু উই ওয়ান্ট, হু উইল ইউজ দ্য সিস্টেম। এই যে চলে আসছে ইউজারের পার্সপেক্টিভ, আমরা কি বানাতে চাচ্ছি এবং আমাদের কারা ইউজার বা আমাদের কারা টার্গেটেড কাস্টমার, কারা আমাদের টার্গেটেড ইউজার। দেন আসছে হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং, মানে রিকোয়ারমেন্টস গ্যাদার করা। দেন হচ্ছে প্রসেস মডেলিং, অলরেডি প্রসেস মডেলিং এর টার্মগুলা ব্যবহার করছি, আরো কয়েকটা নাম জানবা, যেমন ওয়াটারফল আছে, স্পাইরাল আছে, তারপরে এক্সট্রিম প্রোগ্রামিং আছে, যেগুলো হচ্ছে অ্যাজাইলের মধ্যে পড়ছে আবার, ঠিক আছে। স্ক্রাম, কানবান আছে, এগুলো হচ্ছে এখানে আমরা দেখবো একটু একটু করে। দেন ডাটা মডেলিং এন্ড টু হোয়াট, মানে ডাটাকে মডেলিং করা, যে আমরা যে এই যে এত ডাটা নিয়ে আমরা যে কাজ করব, আলটিমেটলি সফটওয়্যারে তো ডাটা আসবেই, সেটা ডাইনামিক হবে, সেটা স্ট্যাটিক কোনো কিছু হবে না। সুতরাং স্বাভাবিকভাবে আমাদের ডাটাকে মডেলিং করা জানতে হবে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করো। আছে কারো কোশ্চেন? আসো কেউ? হ্যাঁ, নাকি আমি একাই বকবক করে না যাচ্ছি? স্যার, আছি স্যার। আচ্ছা, কোনো জি কোশ্চেন স্যার, আছে? না স্যার। ওকে, এনিওয়ে, চলো ডিজাইনটা দেখি। ডিজাইনের স্ট্র্যাটেজি, তারপর এটা আর্কিটেকচারাল, ইন্টারফেস ডিজাইন। ইন্টারফেসটার এখানে একটা কথা বলছে এইচসিআই। এইচসিআই মানে কে বলতে পারবা? হাত তুলবা, বলে দিবা না, হাত তুলবা যদি কেউ জেনে থাকো। গুগল সার্চ করার দরকার নেই বাবা, জাস্ট হাত তুলো, এইচসিআই মানে জানি কিনা। না জানাটা কিন্তু পাপ না। ওকে, জানি না, সমস্যা নেই। হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, ওকে, এইচসিআই, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন। অর্থাৎ আমরা যাদের জন্য কাজ করতেছি, মানে যারা আমার ইউজার, তারা একটা ইন্টারফেস দেখবে না, ইউজার ইন্টারফেস। এই ইউজার ইন্টারফেস জিনিসটা আমি কোথায় আলটিমেটলি ইমপ্লিমেন্ট করতেছি, তারা কিভাবে দেখতে চায়, আমার হিউম্যান যারা, তারা কম্পিউটারের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে। এই যে তুমি মাউস ইউজ করো বাসায়, কেন মাউসের ডিজাইনটা এমন হয়েছে? এটা একটা হার্ডওয়্যার, রাইট? মাউসের ডিজাইনটা কেন এমন হলো? বিকজ একজন হিউম্যান বিইং তার হাতে এটাকে ধরতে পারছে, সে সেটাকে সেইভাবে কন্ট্রোল করতে পারছে, এরকম। তারপর যেমন ধরো যে গেমিং মাউস, গেমিং মাউসে দেখবা যে যারা থাম্ব, মানে বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলির সাথে কয়েকটা বাটন থাকে, তারপরে একদম শেষ যে ছোট আঙুলটা, সেটার সাথে কিছু বাটন থাকে, আর মাঝখানে যে তিনটা আঙুল আছে সেগুলোর জন্য কিছু বাটন থেকে যায়। তার মানে হচ্ছে সে পুরো হাতটাকে সে কন্ট্রোল করতেছে, মাউসের পুরো গেমটাকে সে মাউসের দ্বারা কন্ট্রোল করে খেলতে পারতেছে। পাশাপাশি দেখো এই যে কিবোর্ড, যারা গেম খেলছো বা গেম খেলো, যেমন ধরো যে ASDW, এই চারটার সাথে হচ্ছে মোরলেস অনেক গেমে এই চারটাকে একটা কন্ট্রোলিং এর আওতায় থাকে। আর মাউস, দেখো তোমার হাত দুইটাকে তুমি যদি খুব কাছাকাছি এনে কন্ট্রোল করতে থাকো, তাহলে একটা ক্ল্যাশ লাগে, একটা কলিশন লাগে। তাহলে কেন কিবোর্ডে ওই ASDW এর অংশটুকুকে বেশি মাত্রায় জোর দেওয়া হয়েছে মোরলেস অনেক গেমে, আর মাউসটাকে কেন দেওয়া হয়েছে? কারণটা হচ্ছে তুমি যখন হাত দুটোকে ছড়িয়ে নিচ্ছ, তোমার বডির মাঝে একটা রিল্যাক্সেশন আসতেছে। তুমি গেম খেলতে খেলতে যে মানসিক পরিশ্রম থাকে, কিন্তু কায়িক পরিশ্রম যেহেতু নাই কম্পিউটারের গেমে, সুতরাং তোমার সেই শারীরিক পরিশ্রমটা সেভাবে মানে সেভাবে আসতেছে না। সো দ্যাট ইজ আ ডিজাইন, ঠিক আছে, একটা ইন্টারাকশন, যে আমি কম্পিউটারের সাথে, আমি একজন হিউম্যান, কিভাবে ইন্টারাক্ট করব। দেন দেখো আমরা কিছু ফানি কোশ্চেন পাই অনেক সময়, বা ফানি কিছু কথা শুনি যে কিবোর্ডের সিরিয়াল ভুল করছে, রাইট? কিন্তু দেখো তোমরা যারা অলরেডি কিবোর্ডের সাথে পরিচিত এবং কিবোর্ডকে খুব ভালো ইউজ করতে পারো, আমি আমার অনেক ছাত্রছাত্রীকে দেখছি এখন এবিসিডি খুঁজে পেতে অনেক সমস্যা হয়, এনিওয়ে তার হয়তো বা ল্যাকিং ছিল এই জিনিসটার সাথে, সো একটা সময় পেরে যাবে। দেখো তোমরা যারা অলরেডি ইউজ করো, তারা কিন্তু এখন কিন্তু বুঝতেছো যে, বা প্র্যাকটিক্যালি তুমি এখন বোঝা শুরু করে দিচ্ছ অলরেডি, যে এটা হওয়াতেই ভালো হয়েছে, সিরিয়ালি আসলে হয়তো বা সেভাবে ভালো হতো না।
আমি হয়তো মুখস্থ হইতো, কিন্তু আমার কাছে হাতের যে এই যে হাতের যে একটা ছন্দ চলে, তুমি যখন কিবোর্ডটা ইউজ করে থাকো, এটা হাতের ছন্দ চলতে থাকে না, স্বাভাবিকভাবে কিন্তু একটা কি আমি কিছু একটা কাজ করতেছি, এই জিনিসগুলো একটা ইয়ে আসে। ওকে, সো এনিওয়ে, কারো একজন মাইক্রোফোন আনমিউট করছো, কোশ্চেন আছে বাবা? সাইদ শাহরিয়ার জামান, আবু মুসা। জি না স্যার। আচ্ছা, সো এনিওয়ে, তো এইভাবে এইচসিআই যে এই যে ডিজাইনটা জিনিসটা, ডিজাইন থিঙ্কিং এর যে বিষয়টা আছে, আমরা এইগুলা সম্বন্ধে আরো জানার চেষ্টা করব। তোমরাও পারলে গুগলে সার্চ দিয়ে এইচসিআই সম্বন্ধে একটু পড়াশোনা করবা। যাদের হায়ার স্টাডিজ করার ইচ্ছা আছে, অর্থাৎ ফিউচারে রিসার্চ বেসড মাস্টার্স করার ইচ্ছা আছে বা পিএইচডি করার ইচ্ছা আছে, এইচসিআই আলটিমেটলি জানতেই হবে একটু হইলেও, ঠিক আছে? এনিওয়ে, দেন হচ্ছে ডাটাবেজ এন্ড ফাইল ডিজাইন, তোমরা এগুলো মোটামুটি জানো, আমরা শিখবো এখানে। দেন হচ্ছে প্রোগ্রাম ডিজাইন, হোয়াট উইল দ্য প্রোগ্রামস ডু, অর্থাৎ ইউজ কেস ডায়াগ্রাম, সেখান থেকে ক্লাস ডায়াগ্রাম, অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, এগুলো থেকে আমরা প্রোগ্রামকে ডিজাইন করব এবং প্রোগ্রামাররা সেগুলোকে ইমপ্লিমেন্ট করে আমাদের প্রোগ্রামটা আউটপুট দিবে। ইমপ্লিমেন্টেশন চলে আসছে, মানে এই যে কনস্ট্রাকশনের কথা, প্রোগ্রামিং, টেস্টিং, ভ্যালিডেশন, ভেরিফিকেশন, এই কাজগুলো হচ্ছে কনস্ট্রাকশনের সাথে জড়িত বা কোডিং এর সাথে জড়িত। দেন আসতেছে আমাদের ইনস্টলেশন, অর্থাৎ ইনক্লুডিং মাইগ্রেশন। মাইগ্রেশন জিনিসটা আসলে কি, যে পোর্টেবিলিটি ক্রিয়েট করে, কিংবা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে মাইগ্রেট করতে পারতেছি আমার সফটওয়্যারকে, হ্যাঁ। তারপরে হচ্ছে যেমন ধরো যে অপারেটিং সিস্টেমে ক্রস রেডি করতে পারছি কিনা, যে আমি ম্যাকে ইউজ করতে পারতেছি বা উইন্ডোজে পারতেছি, অ্যান্ড্রয়েডে পারতেছি। যেমন ভিএলসি মিডিয়া প্লেয়ার খুবই জনপ্রিয়, কারণটা কি? কারণটা হচ্ছে সে এরকম বেশ কিছু জায়গায় নিজেকে ওভাবে ইয়ে করে রাখতে পারছে। যেমন তারপরে যেমন ধরো যারা ওয়েব অ্যাপের কাজ করো বা ওয়েবসাইট ডেভেলপ নিয়ে কাজ করো, তারা এই জিনিসগুলো জানে। ক্রস ব্রাউজার কম্পিটিবিলিটি বলে একটা টার্ম আছে, ঠিক আছে? যে এক একটা ব্রাউজারের জন্য তোমার ডিজাইনটা এক এক রকম ভাবে আসতে পারে, তো ব্যাকএন্ডের কাজটাও ওরকম হয়। এরকম করে ইনস্টলেশন এবং চেঞ্জ ম্যানেজমেন্ট কিংবা বলতে পারো যে লিগেসি সিস্টেম রেডি করা। যেমন মাইক্রোসফট ওয়ার্ড, ধরে নিলাম যে সে 80-র দশকে বা 90-র দশকে ফার্স্ট মার্কেটে আসছে, ম্যাকের জন্য হোক বা যার জন্য হোক। এই যে মাইক্রোসফট ওয়ার্ডটা, সেটা পরবর্তীতে আজকে এখন পর্যন্ত যে আমরা ব্যবহার করছি, ইভেন এই মুহূর্তে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা ব্যবহার করতেছি, সেই প্রথম মাইক্রোসফট ওয়ার্ড আর পাওয়ার পয়েন্টের সাথে আজকে মাইক্রোসফট ওয়ার্ড আর পাওয়ার পয়েন্টের মিল আছে না? অবশ্যই মিল আছে। তোমাকে ডিজাইনটা চেঞ্জ করছে, কিছু কিছু ফিচার অ্যাড করছে, নতুন কিছু ফাংশনালিটি দিছে, অনেক ধরনের ফন্ট দিছে, অনেক ধরনের ডিজাইন করার মতো কিছু ওয়ে দিছে, বাট রিয়েল যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু এখনো আছে। কারণ এটা একটা লিগেসি সিস্টেম, ওকে? বাট এই লিগেসি সিস্টেমটাকে লিগেসি করার জন্য বা লিজেন্ড যেটাকে বলে, সেই লিগেসিটাকে মেনটেন করার জন্য তোমার চেঞ্জ ম্যানেজমেন্টের দরকার আছে। ওকে, সো চেঞ্জ ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। এবং চেঞ্জ ম্যানেজমেন্ট মানে হচ্ছে অনেক দেখা যায় যে ভার্সন কন্ট্রোল করে না, এগুলা দিয়েও আমরা চাইলে চেঞ্জ ম্যানেজমেন্টটাকে আপাতত বুঝে নিতে পারি। দেন এখানে ডেলিভারেবলস এর যে বিষয়টা, সেখানে মনে কিছু একটা তোমরা দেখতে পাচ্ছ না? ওকে, প্রসেস এন্ড ডেলিভারেবলস। সো প্ল্যানিং করলাম, প্রোডাক্টে এসে সেটা প্রজেক্ট প্ল্যান, অ্যানালাইসিস করছি, সিস্টেম প্রপোজাল জমা দিব, ডিজাইন করছি, সিস্টেম স্পেসিফিকেশন জমা দিব, ইমপ্লিমেন্টেশন করছি, নিউ সিস্টেম এন্ড মেইনটেনেন্স প্ল্যান শুরু করব। আচ্ছা, এখানে একটা জিনিস অ্যাড করে রাখি, সেটা হচ্ছে আমি ফার্স্ট ক্লাসের শুরুর দিকে বলছিলাম যে 12টা ক্রেডিট কানেক্টেড, রাইট? অ্যাকচুয়ালি আমি একটু ভুল বলে ফেলছিলাম, 16টা ক্রেডিট কানেক্টেড। ওকে, 16টা ক্রেডিট কেন? এইটা এই যে সিস্টেম ডিজাইনটা শিখবা, দেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দেন সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, তারপরের সেমিস্টারে কি ফাইনাল ইয়ারের প্রজেক্ট। এই প্রজেক্টে গিয়ে তোমাকে প্ল্যান করতে, মানে তোমার নিজে তোমাদের দুইজন করে যে টিম করবে, প্রজেক্ট প্ল্যান দিবা, প্রপোজাল দিবা, ডিজাইন দিবা, এবং প্রত্যেকটা ডায়াগ্রাম লাগবে। তোমাকে ক্লাস ডায়াগ্রাম দিতে হবে, ইউজ কেস ডায়াগ্রাম দিতে হবে, সিকোয়েন্স ডায়াগ্রাম দিতে হবে, ডাটা ফ্লো ডায়াগ্রাম দিতে হবে, ইয়ার ডায়াগ্রাম দিতে হবে, ফ্লো চার্ট, স্টেট চার্ট, অ্যাক্টিভিটি পারলে দিতে হবে, যদি সুপারভাইজার কম্পালসারি করে দেয় তাহলে দিতেই হবে, ঠিক আছে? দেন আসতেছে কি, ডিজাইন তো বললাম, সিস্টেম স্পেসিফিকেশন ঠিক করে, ইমপ্লিমেন্টেশন, সিস্টেম মেইনটেনেন্স প্ল্যান, বা ফাইনাল ইয়ার প্রজেক্টে দেখবা একটা টার্ম শিখবে তোমরা, ফিউচার ওয়ার্কস অথবা ফিউচার প্ল্যান, আমাদের কি আছে সেই জিনিসটা। ওকে, সো সিস্টেম ডেভেলপমেন্ট মেথোডোলজিস কি গেছে? মেথোডোলজি জিনিসটা কাকে বলে? ফার্স্ট কথা, মেথোডোলজি হচ্ছে a formalized approach or series of steps। আমরা সিপিএমসিডির স্টেপটা শুনলাম, এটা একটা ফর্মালাইজড একটা স্টেপ।
কমিউনিকেশন করা, প্ল্যান করা, মডেল করা, ইমপ্লিমেন্টেশন করা, ঠিক আছে, কনস্ট্রাকশন করা এবং ডিজাইন করা। আর আমাদের এখানে আমরা যে শিখে আসছি, একটু আগে জেনে আসছি, প্ল্যানিং, অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, দ্যাট ইজ অলসো কি সিরিজ অফ স্টেপস, একটা সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ। এগুলোই হচ্ছে কি আমাদের মেথডোলজি। দেন বলছে রাইটিং কোড উইদাউট এ ওয়েল থট আউট সিস্টেম রিকোয়েস্ট মে ওয়ার্ক ফর স্মল প্রোগ্রামস বাট রিয়ারলি ওয়ার্কস ফর লার্জ ওয়ান্স। তোমাকে আমি সি প্রোগ্রামিং এ নিয়ে যাই একটু, ওকে? সি প্রোগ্রামিং এ তোমার প্রথম ল্যাবরেটরি ক্লাসে স্যার বা ম্যাডাম এসে বললো, বাবারা সবাই, মারা সবাই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট আউট করো। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট আউট করার জন্য কি তোমার ডায়াগ্রাম আঁকতে হবে? দরকার নাই, ইটস নর্মাল, এটা না আঁকলে হবে। কিন্তু দেখো, তোমাকে যখন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট আউট করাটা শেখানো হচ্ছিল, তখন একটু মনে করে দেখো তো, তোমাকে বলা হয়েছিল না যে কমেন্ট লাইন কেমনে লিখতে হয়? যদি সি তে হয় তাহলে কমেন্ট লাইন এভাবে, যদি সি প্লাস প্লাসে বা জাভাতে হয় তাহলে কমেন্ট লাইন এভাবে, পিএইচপির ক্ষেত্রে বা সিএসএস এর ক্ষেত্রে কমেন্ট লাইন এভাবে। এই জিনিসগুলো কেন বলে দেওয়া হয়? আলটিমেটলি সেই কমেন্ট লাইন থেকে আজকের কোর্সের আরেকটা আউটলাইনে আমরা জেনে আসছি ডকুমেন্টেশন। এই কমেন্ট লাইন থেকে আমরা ডকুমেন্টেশন রেডি করব, ওকে? অর্থাৎ কোডিং এন্ড ডকুমেন্টেশন। এতক্ষণ তো এই যে একটু আগে যে আমরা বললাম, এগুলো তো ডকুমেন্টেশনে থাকবেই, মাস্ট। আমার প্রজেক্ট প্ল্যান আমি দাঁড় করাইছি, প্রপোজাল লিখছি, সিস্টেম স্পেসিফিকেশন ঠিক করছি, ডিজাইন করছি, ইমপ্লিমেন্টেশনের জন্য ইমপ্লিমেন্টেশন করে তারপরে আবার কি করছি, সিস্টেম মেইনটেনেন্স প্ল্যান রেডি করছি বা ফিউচার ভার্সিটি, এগুলো সব কি লিপিবদ্ধ আছে না, লেখা আছে না? সেই লেখাগুলোর সাথে সাথে কিন্তু কোডিং। আজকে আমি যদি মরে যাই, ধরো আজকে রাতে আমি মারা গেলাম, আমার আজকের করা কোড, আমি সেই কোড করার সময় কমেন্ট লাইন লিখি নাই, কালকে তুমি বুঝবা না। হ্যাঁ, এখন তোমার কাছে মনে হতে পারে স্যার কোড এমন কি জিনিস, বুঝবো না কেন? হ্যাঁ বুঝবা, বাট ফর এ লার্জ প্রজেক্ট, ফর লার্জ টাইপ অফ প্রজেক্টস বুঝা যায় না। বুঝা গেলেও সেটাকে বের করে নিয়ে আসা, সেই বুঝটাকে অনেক কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য কি বলা হয়, কোডিং এর ডকুমেন্টেশন দরকার আছে। তাহলে কমেন্ট লাইন, সো হ্যালো ওয়ার্ল্ড এর জন্য লাগে নাই দুটি সংখ্যার যোগফল বের করো একটি সি কোড লিখে, লাগে নাই দুটি সংখ্যার যোগফল বের করবার কোড লেখো, কিন্তু ইনপুট দিবে ইউজার। তার মানে আমরা শুধু আইএনটি দিয়ে ভ্যারিয়েবল দিব, ভ্যালু অ্যাসাইন করব না, বা ফ্লোট দিব, ভ্যালু অ্যাসাইন করব না, কিন্তু ওই যোগফলের কি রেজাল্ট আর ইকুয়াল টু নাম 1 প্লাস নাম 2, ঠিক আছে, এটারে আমরা প্রিন্টএফ করে দিছি, আউটপুট চলে আসছে, সি আউট দিছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিছি। সেগুলোর জন্য আমাদের কিন্তু বিশাল মাত্রার দরকার নাই, যে থট আউট সিস্টেম দরকার নাই। কিন্তু যখন কোনো বড় প্রজেক্ট করবা, তখন তোমাকে অবশ্যই অবশ্যই থট আউট সিস্টেম নিয়ে আসতে হবে, এবং পাশাপাশি ডকুমেন্টেশন রেডি করে এই জিনিসগুলা, প্রত্যেকটা জিনিসকে সুন্দর মতো রেডি করে তবেই কাজ করতে হবে। কাজ করে ফেলবা বা কাজের মাঝে চলে আসছো, তখন কোনো প্রবলেম ধরা পড়লে বাকি সব কাজ ধ্বংস হয়ে যাবে। পুরোটাকে এডিট করতে হবে, অনেক প্রেশার পড়বে এখানে। স্ট্রাকচার ডিজাইন, ডিজাইনের স্ট্রাকচারটা ঠিক করব আমরা। র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এটাকে বলে হচ্ছে সংক্ষেপে আরএডি, এটা একটা প্রসেস মডেলের নামও আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা অ্যাজাইল ডেভেলপমেন্ট, আজকে ক্লাসের শুরুর দিকে আমি বলতেছিলাম অ্যাজাইল সম্বন্ধে, যে এই যে ডেলিভারেবল গুলো ঠিক করব, অ্যাজাইল অ্যাপ্রোচ ফলো করব। এবং র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টেও অ্যাকচুয়ালি অ্যাজাইলের পূর্ব, মানে পূর্বসূরি হচ্ছে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ঠিক আছে। স্ট্রাকচার ডিজাইনের এক্সাম্পল হচ্ছে ওয়াটারফল মডেল, ওকে। র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের পরে আসছে হচ্ছে অ্যাজাইল ডেভেলপমেন্ট। স্ট্রাকচার ডিজাইন কি, প্রজেক্টস মুভ মেথডিক্যালি ফ্রম ওয়ান টু দ্য নেক্সট স্টেপ। আচ্ছা, আমি একটু স্টপ শেয়ার দিই, হ্যাঁ। কই কই কই, আচ্ছা কোথায় ছিলাম আমরা? স্ট্রাকচার ডিজাইন, রাইট। এই যে ওয়াটারফলের পরেই আছে, ও ডায়াগ্রাম তো এখানে আছে, আমার মনে ছিল না। আচ্ছা, তাহলে দরকার নেই, আমি ভাবছিলাম যে এখানে একটু এঁকে দেখাইতে হবে কিনা, বোর্ডে থাকলে আসলে হয়ে যায়। এনিওয়ে, নো প্রবলেম, আমাদের দরকার নাই, একটু পর ডায়াগ্রামটা আঁকাই আছে। সো কি বলছে যে মেথডিক্যালি ফ্রম ওয়ান টু দ্য নেক্সট স্টেপ, মানে একটা স্টেপ শেষ হবে আরেকটা স্টেপে যাবে, একটা স্টেপ শেষ হবে আরেকটা স্টেপে যাবে, এগুলোকে বলে কি স্ট্রাকচারড ডিজাইন, ওকে। জেনারেলি a step is finished before the next one begins, যেটা বললাম যে একটা শেষ হবে তবেই আরেকটা শুরু হবে। তাহলে এই যে দেখো এখানে, এটাকে বলা হচ্ছে ওয়াটারফল ডেভেলপমেন্ট মেথড অথবা ওয়াটারফল প্রসেস মডেল।
কি নাম বলছি? একটা বলছি ওয়াটারফল ডেভেলপমেন্ট মেথড, যেটা এখানে লেখা আছে। এটারই আরেকটা নাম কি? ওয়াটারফল প্রসেস মডেল। ওয়াটার যেমনে ঝর্ণা যেমনে পড়ে যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে ওয়াটারফল। 70s অর্থাৎ 70-এর দশকে এটা ইয়ে করা হয়েছিল, ফার্স্ট কাজ করা হয়েছিল, এবং ওই সময় থেকে এখন পর্যন্ত সে কিন্তু আছে। ওয়াটারফল কিন্তু ধ্বংস হয়নি, যদিও একটু পরে আমরা দেখবো যে ওয়াটারফলের কিছু অপকারিতা আছে। এনিওয়ে সেটা দেখা যাক। আচ্ছা একটু, হ্যাঁ আমাকে 2টা মিনিট একটু ব্রেক দাও তো, আমাকে ইমার্জেন্সি একটা এসএমএস আসছে, আমাকে রিপ্লাই দিতে হবে। ওকে ফাইন, তাহলে ওয়াটারফল ডেভেলপমেন্ট মেথড, সেখান থেকে এবার আমরা কোথায় ছিলাম, যে এই যে ঝর্ণার মতো চলে আসতেছে, তো সে এখনো আছে, এখনো টিকে আছে। এর কিছু কারণও আছে। কারণটা হচ্ছে ওয়াটারফল ডেভেলপমেন্ট মেথডটাই আলটিমেটলি দেখা গেছে যে তুমি যে যে অ্যাজাইলে ধরো যে তুমি 10টা লেভেলে ভাগ করছো, এই 10টা লেভেলের এক একটা লেভেল হচ্ছে এক একটা ওয়াটারফল। তার মানে হচ্ছে যেমন বলছিলাম যে ফেজ, প্রত্যেকটাতে একটা আউটপুট আছে ডেলিভারেবল, তাহলে হচ্ছে প্রত্যেকটা ইউনিটের কাজের জন্য আমি একবার প্ল্যান করব, সেটাকে অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন এবং সিস্টেম, এই যে সিস্টেম বের করে সিস্টেম 1 2 3 লাস্টে এসে ইন্টিগ্রেশন। সো ওয়াটারফল ডেভেলপমেন্ট মেথডকে আমরা উন্নত করছি আর কি, সত্যি কথা বলতে আমরা বলতে আছি মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার রিসার্চার যারা। প্রস এন্ড কনস, আইডেন্টিফাই সিস্টেমস রিকোয়ারমেন্টস লং বিফোর প্রোগ্রামিং বিগিনস। কারণটা কি? এই যে প্রোগ্রামিং আসতেছে এখানে অনেক আগে থেকে আমরা পুরো রিকোয়ারমেন্ট জেনে গেছি। কিন্তু এখানে দেখো এই যে একটা ডট ডট দিছে না, এই ডট ডটটা আসলে কেন দিছে? কারণ হচ্ছে প্রবলেম হয়, তোমাকে ইমপ্লিমেন্টেশন থেকে দেখা যাবে আবার ফিরে আসতে হয়েছে প্ল্যানিং এ, ইমপ্লিমেন্টেশন থেকে দেখা যায় ডিজাইনে ফিরে আসতে হয়েছে। ঠিক আছে? যেমন ধরো যে তুমি বাড়ি বানাচ্ছ, তো বাড়ি বানানোর জন্য প্ল্যান রেডি করছো না, এখন প্ল্যান রেডি করার পরেও প্রতি ফ্লোরে একটা পিলার বসানোর আগে কতবার চিন্তা করে না যে এখানে পিলার বসাবো কিনা, ওখানে বসাবো কিনা, যদি এখানে বসাই তাহলে ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে যদি আমি চাই যে 5 তলা করতে, এখন করলাম 3 তলার ফাউন্ডেশন, হবে? হবে না। এই যে বিষয়গুলো চিন্তা করা অনেক আগের থেকে, প্লাস প্রত্যেকটা ফ্লোর আপ করতে করতে আমরা কি করি, নতুন করে আবার একটু চিন্তা করি, যাচ্ছে এখানে এইটুক তো হইলো, পিলার যাই আছে থাকুক, রুমের ডিজাইনটা চেঞ্জ করবো কিনা, টাইলস চেঞ্জ করবো কিনা, জানালা চেঞ্জ করবো কিনা, জানালার দিক চেঞ্জ করবো কিনা, সাউথ সাইড এতদিন বন্ধ রেখে দিয়েছিলাম নিচতলায়, ওটা গ্যারেজ টাইপ করতেছি, তাহলে উপরে কেমনে খোলা রাখবো। এই যে প্রত্যেকটা ফেজের পর ফেজ, সফটওয়্যার জিনিসটা ঠিক এরকম, তোমাকে ফেজ বাই ফেজ এভাবে চিন্তা করতে হতে পারে। ডিজাইন মাস্ট বি স্পেসিফাইড অন পেপার বিফোর প্রোগ্রামিং বিগিনস। এটা হচ্ছে অনেক সময় একটা জিনিস কি, যে ডিজাইন রেডি করা হয়েছে প্রোগ্রামিং বিগিন করার আগে, খুব ভালো কথা, কিন্তু আবার আরেকটা বিষয় আছে যে তুমি এই যে সিস্টেম অ্যানালিসিস ডিজাইনটা যে কোর্সটা করতেছো, আমরা কি বলছি যে এটা করে আলটিমেটলি প্রোগ্রামার সেখান থেকে প্রোগ্রামিং করবে, কিন্তু এটা তো হতে পারে যিনি প্রোগ্রামার তিনি সিস্টেম অ্যানালাইসিস ডিজাইনটা হয়তোবা বলবেন যে একটু অন্যভাবে করলে ভালো হয়। আর এই জন্য এক্সট্রিম প্রোগ্রামিং যে মেথডটা আছে,
সেখানে একটা টার্ম আছে, সেটার নাম হচ্ছে পেয়ার প্রোগ্রামিং। পেয়ার প্রোগ্রামিং মানে কি, জোড়ায় প্রোগ্রামিং করা। তো পেয়ার প্রোগ্রামিং এ হচ্ছে এক পিসি, এক কিবোর্ড, এক মাউস, দুই চেয়ার, এক টেবিল, দুই চেয়ারে দুজন বসে একসাথে বসে কাজ করে। তাহলে একজন ধরো ডিজাইন অ্যানালাইসিস করতেছে, ডায়াগ্রাম এঁকে ফেলতেছে, একজন এক্সপার্ট, ক্লাস ডায়াগ্রাম আঁকতে সে খুব এক্সপার্ট, আরেকজন সেই ক্লাস ডায়াগ্রাম দেখে ক্লাসকে ইমপ্লিমেন্ট করতে খুব এক্সপার্ট। এরকম বেশ কিছু মানে এক্সপার্টাইজ তো বিভিন্ন রকম হতে পারে, সেইভাবে করে কিন্তু আমরা চাইলে করতে পারি। আবার দেখো এখানে তুমি ডিজাইন করে ফেলছো, কত নাম্বার ডেলিভারেবলের জন্য ধরে নিলাম ইমপ্লিমেন্টেশনের সেকেন্ড লাস্ট ডেলিভারেবল, কিন্তু ইমপ্লিমেন্টেশন এতদিন করতে করতে মনে হয়েছে ডিজাইনে চেঞ্জ আনলে ভালো হয়। এটা আসলে কখন ইজি হবে, যখন আমরা ওই যে অ্যাজাইল ব্যবহার করব। কিন্তু যখন ডিজাইন এত আগে করে ফেলা হয়েছে, সেটাকে আবার ভাঙতে হতে তাহলে আমাকে এটার আগের স্টেপে আসতে হচ্ছে না, আসতেই হচ্ছে। দ্যাট ইজ এ কন। ওকে, বা ডিসঅ্যাডভান্টেজ। সো লং টাইম বিটুইন সিস্টেম প্রপোজাল এন্ড ডেলিভারি অফ নিউ সিস্টেম। কাস্টমার এটা হিউম্যান বিং এর নেচার বলতে পারো, ঠিক আছে। হিউম্যান বিং এর একটা নেচার হচ্ছে যে তারা রিকোয়ারমেন্টস চেঞ্জ করতে খুব পছন্দ করে। ওকে, দেখা যায় হুটহাট রিকোয়ারমেন্টস চেঞ্জ করে দেয়, অথবা কাস্টমার তোমাকে বলবে যে ধরেন এইটা, আরে ভাই লিখিত তো দিচ্ছেন একটা জিনিস প্রপোজালে, ওখানে সাইন করছে, কিন্তু এই স্টেপে আস্তে আস্তে সে যে অনেক মিটিং করছে না তোমার সাথে, তার ওই প্ল্যানিং চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হয়ে গেলে তো সমস্যা, তাহলে চেঞ্জ হয়ে গেলে আমাকে আবার অ্যানালাইসিস করতে হবে, আবার ডিজাইন করতে হবে, আবার প্ল্যানিং করতে হবে, আবার ইমপ্লিমেন্টেশনের জন্য ডিজাইন বানাইতে হবে। এই যে কাজগুলো, এই জন্যই অ্যাজাইল। প্রতি উইকে অথবা 2 সপ্তাহের মাঝে একটা করে ফেজ কমপ্লিট করে দিব, ঠিক আছে। এনিওয়ে সামনে যাই। প্যারালাল ডেভেলপমেন্ট। প্যারালাল ডেভেলপমেন্টের ভবিষ্যৎ হচ্ছে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ঠিক আছে, আরএডি। প্যারালালটা কেমনে হয় দেখো, এখানে তুমি অলরেডি ডায়াগ্রাম দেখে একটু বুঝে ফেলছো। বা এটার আরেকটা উপকারিতা আছে, সেটা হচ্ছে তুমি একটা লার্জ প্রজেক্ট করতেছো, টাইমলাইনটা খুব টাইট, খুব শর্ট। ওকে, সো এক ডিজাইনেই হবে, বা এক ডিজাইন থেকে হচ্ছে আমরা 3টে ভাগে ভাগ করে দেবো তাকে। এখন কি করলাম, 3টা টিমকে নিয়ে আসছি, 3টা টিমকে 3টা কাজ ধরাই দিছি। এই যে একটু আগে আমরা এইখানে এই যে ইউনিট গুলাকে ভাঙছি না, তো এখন দেখো এই প্রথম ইউনিট শেষ করতে লাগছে হচ্ছে 2 উইকস। এভাবে করে প্রতি ইউনিটের জন্য আমার 2 উইকস করে লাগছে। 2 উইকস মানে কত অ্যাকচুয়ালি, ওয়ার্কিং ডেজ হিসাব করতে হবে। হ্যাঁ বাবারা, ওয়ার্কিং ডেজ কত, 5 10 ডেজ, তার মানে আমার অ্যাকচুয়ালি 30 ডেজ কমপ্লিট ফর 3 ইউনিটস। এখন আমরা যদি চিন্তা করি যে আমি 30 ওয়ার্কিং ডেজ কেন নষ্ট করব, আমি 10 ওয়ার্কিং ডেজে 3টে স্টেপ দাঁড় করে ফেলবো। ফাইন, করো করো করো, ইন্টিগ্রেট করো, সাব প্রজেক্ট সাব প্রজেক্ট সাব প্রজেক্ট ইন্টিগ্রেট। অথবা আরেকটা বিষয় আছে, তুমি ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করো বা গ্লোবাল সফটওয়্যার ডেভেলপমেন্ট করতেছো, তুমি একটা টিম আছে ফ্রান্সে, আরেকটা টিম আছে বাংলাদেশে, আরেক টিম আছে ধরো ইউএসএ আর কানাডা আর অস্ট্রেলিয়াতে। এক একটা টিমকে এক একটা কাজ দিয়ে বলছো আপনি এটা করেন, আপনি এটা করেন, আপনি এটা করেন। ওকে ফাইন, টিমে 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 কাজ করতেছে, দেন তারা তোমার কাছে সাবমিট করছে, তুমি এটাকে ইন্টিগ্রেট করছো। অনেক সময় বিগ প্রজেক্ট দেখা যায় ডেভেলপাররা একটু যদি দুষ্ট টাইপ ডেভেলপার হয়, চুরি করার চেষ্টা করে, যদিও আলটিমেটলি এটার থেকে কোনো কিছু বেনিফিটেড হওয়াটা খুব টাফ, বিকজ অনেক ডিডের বিষয় থাকে, সোর্স কোড চুরি হয়। সোর্স কোড চুরি করলেও আসলে তেমন কিছু যে করতে পারে, আলটিমেটলি বিজনেস অপারেশনে যেতে পারে না, কারণ হচ্ছে সে তো ডেভেলপ করছে। জুনিয়র ডেভেলপারদের মাঝে এটা একটু বেশি দেখা যায়, যারা এক্সপিরিয়েন্স তারা একটু এইগুলোতে কম ইয়ে থাকে। আবার দেখা যায় অনেক সময় তাদেরকে কেউ না কেউ কিনে ফেলে, যেমন খেলার মাঠে যে কি ম্যাচ ফিক্সিং এর একটা টার্ম তো জানোই তোমরা। এইগুলা থেকেও যদি আমরা বেঁচে থাকতে চাই, তখন দেখা যায় যে এরকম করে টিমে টিমে কাজ ভাগ করে দিচ্ছে। তো পুরো প্রজেক্টটা কিন্তু আলটিমেটলি, আর এ কিন্তু একে চিনে না, এ একে চিনে না। তুমি কোডিং স্ট্যান্ডার্ড বলে দিছো, ভেরিয়েবল কি ধরনের ডিক্লারেশন হবে বলে দিছো, ফাংশন পয়েন্ট কিরকম ডিফাইন করতে হবে সেটা বলে দিছো, সেই অনুযায়ী সে হচ্ছে ওগুলা কাজগুলো করছে। দেন যখন তোমার কাছে আসছে, বা তোমার যে মেইন টিম 3জন 4জনের যে মেইন টিমটা, সেই টিমটা হচ্ছে এই 3জনের প্রজেক্টকে ধরে ইন্টিগ্রেট করে দিয়ে সিস্টেম বানায় ফেলছে। এখন আমি এখানে 3টা দিয়ে বলছি, বা ডিজাইনটাতে 3টা বলা আছে, এটাকে চাইলে আমরা 10টাতে ভাগ করতে পারি। এভাবেও চাইলে প্যারালাল ডেভেলপমেন্ট করা যেতে পারে। দেন র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, যেটা বলেছিলাম আরএডি,
এটা মানুষ ভুল করে আমরা র্যাপ বানাই ফেলি, র্যাপিড অ্যাকশন ডেভেলপমেন্ট বলে ফেলি। বলতে হবে কি র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। সরি, ক্রিটিক্যাল কিছু এলিমেন্ট আছে। একটা হচ্ছে কেস টুলস। কেসের মানে হচ্ছে কম্পিউটার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। যাদের কাছে খাতা কলম নাই তাদের জন্য শুভকামনা, তারপরও পারলে লিখে রাখো। কেস মানে কি? কম্পিউটার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ওকে, আপার কেস, একটা আছে লোয়ার কেস। আপার কেসের কাজ হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, প্ল্যানিং, মডেলিং। লোয়ার কেসের কাজ হচ্ছে ইমপ্লিমেন্টেশন এন্ড ডিপ্লয়মেন্ট, ফিউচার প্ল্যানিংস। এই কাজগুলো হচ্ছে কার? আপার কেস লোয়ার কেসে আবার ভাগ করা। ও সরি, এখানে একটা যাক বুঝা যাচ্ছে। এনিওয়ে, সো এরকম করে হচ্ছে আপার কেস লোয়ার কেসে ভাগ করা থাকে। এবং কেস টুলসটা হচ্ছে কি কম্পিউটার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। দেন আসছে জেএডি। জেএডি মানে কি? জেএডি মানে হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এটা আমি লিখে দিলাম না। ফোর্থ জেনারেশন অর ভিজুয়ালাইজেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, মানে একটু রকস্টার টাইপ ডেভেলপার হইতে হয় র্যাপিড অ্যাপ্লিকেশনের জন্য। ঠিক আছে, র্যাপিড অ্যাপ্লিকেশনটা হচ্ছে র্যাপিড মানে কি? দ্রুততার সহিত যে কাজ করে। র্যাপিড রিডার পড়ছো না ছোটবেলায়? র্যাপিড অ্যাকশন, এই যে র্যাবের সাথে কেন জিনিসটাকে আমরা অনেক সময় বলে ফেলি ভুল করে, কারণটা কি? তারা হচ্ছে কি র্যাপিড অ্যাকশন নেয়। আর র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট তারা র্যাপিডলি তাদের কাজ করতে হবে। সো একটু ভালো লেভেলের ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন, ভিজুয়াল হোয়াট এভার, মানে একটু টার্ম ইউজ করছে এখানে। খুব ক্রিটিক্যাল এই জিনিসটা, যে কাজ আসছে, কাজ বুঝছি, কাজ বুঝে ডিজাইন রেডি করছি, ডিজাইন রেডি করে প্ল্যানিং রেডি করছি, প্ল্যানিং রেডি করে ডিজাইন রেডি করছি, ডিজাইন রেডি করে বানাই ফেলছি। সো খুব দ্রুততার সহিত বানাইতে, যেমন হচ্ছে কোড জেনারেটর। এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখানে একটু ক্রিটিক্যাল এলিমেন্ট। ওকে, কেসের কিন্তু আমি মিনিং বলছি, টুলসের কথা কি বলছি? বলি নাই। কেস টুলস কি কি আছে? আচ্ছা, ফার্স্টে সবাই একটু হ্যান্ড রেজ করবা। এখানে কারা কারা অলরেডি সফটওয়্যার অর্গানাইজেশনে আছো? হ্যান্ড রেজ করবা। চাকরি করো কে কে, তা হ্যান্ড রেজ করো তো দেখি। চাকরি করি কারা কারা, হ্যান্ড রেজ করি। বাহ, অনেকে আছো। তানভীর, শাহরিয়ার, ফারজানা, শাকিল, জাহিদ, আবু মুসা। আরো অনেকেই চাকরি করো, হয় তারা এখন নাই, মানে ক্লাসে নাই, আর নাই আছে। শিপন মন্ডল, জি স্যার। তুমি চাকরি করো না? স্যার আমার এখানে হ্যান্ড রাইজের অপশনটা পাচ্ছি না। ও আচ্ছা, ঠিক আছে। হ্যান্ড রেজের অপশন হচ্ছে পার্টিসিপেন্টসে এসে দেখো নিচের দিকে আছে। ঠিক আছে, অথবা তোমার নামের উপরে ক্লিক করলে, মোরে ক্লিক করলে রেইজ হ্যান্ড আসবে। আচ্ছা, হোয়াটএভার। আসিম, জি স্যার। এই তুমি চাকরি করো না? চাকরি করতাম স্যার, মানে ছেড়ে দিছি রিসেন্টলি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে ওয়াহিদুজ্জামান। জি না স্যার। এখন করতেছো না? আচ্ছা, তাহলে হচ্ছে হয়তো আগে করতে, আমি মনে ওইটাই ছিল আর কি। তারপরে মুসাহা। জি স্যার। তুমি জব করতেছো না এখন? জি স্যার। তাহলে হ্যাঁ, হাত তোলো নাই কেন? হ্যান্ড রেজ করতে বলছি না? সরি স্যার। হ্যাঁ করো, এবার হ্যান্ড রেজ করে বসতে হবে। আচ্ছা, যাই হোক, এনিওয়ে, তাহলে এবার এদের মাঝে যারা যারা হ্যান্ড রেজ করছো, কারা কারা সফটওয়্যার অর্গানাইজেশনে আছো দেখি, এবারে আনমিউট করে কথা বলো। স্যার আমি সফটওয়্যার ফার্মে আছি স্যার। সফটওয়্যার ফার্মে আছো? কোনটায় আছো বাবা, নাম বলা যাবে?
জি স্যার, সুপ্রা সিস্টেমস। আচ্ছা, ওখানে আমি এতক্ষণ যা যা বলছি তুমি অলরেডি তাহলে এই জিনিসগুলোর সাথে পরিচিত না? জি স্যার, মোটামুটি, কিন্তু স্যার মোটামুটি প্রপারলি ইউজ হয় না আর কি সবগুলো। রাইট, প্রপারলি ইউজ হয় না, যদি ইউজ করাটা উচিত। এনিওয়ে, তুমি জিরার নাম শুনছো? না স্যার। আচ্ছা, আর কে আছো সফটওয়্যার অর্গানাইজেশনে? তুমি তোমাকে তোমার কাছে আবার আমি পরে আসতেছি, একটু পরে আসতেছি। সফটওয়্যার অর্গানাইজেশনে আর কারা কারা আছো, মানে জব করতেছো যারা এরকম? বাকিদের মধ্যে হয়তো বা ডিরেক্ট সফটওয়্যার ফার্মে কেউ নাই। ওকে, তানভীর, তুমি ট্রেলোর নাম শুনছো? না স্যার। রিয়েল টাইম বোর্ড, মিরো? শুনছি স্যার। ওকে, রিয়েল টাইম বোর্ডের নাম শুনছো, ফাইন। না স্যার। তার মানে হচ্ছে তোমাদের এখানে তাহলে কি ব্যবহার করে সফটওয়্যার প্রজেক্টকে ম্যানেজ করার জন্য? কোন একটা টুল কি ব্যবহার করে? না স্যার, ওরকম প্রপার কোনো টুলস ইউজ করে না স্যার। আচ্ছা, ফাইন, বুঝতে পারছি মোটামুটি। এনিওয়ে, নো প্রবলেম। জিরা, ওকে। যেমন এই যে ওরা ফাইনাল ইয়ারের প্রজেক্ট করতেছে, ভার্সিটি ইউনিটি হচ্ছে ওদের প্রজেক্টের নাম। আমি সোশ্যাল নেটওয়ার্কিং প্রজেক্ট, এটাই হচ্ছে ভার্সিটি ইউনিটি। এখানে ওরা হচ্ছে কিছু সেশন দিয়ে রাখছে, যেমন ওদের অলরেডি এই সেশনগুলো শেষ। প্ল্যানিং, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডিজাইন মডেলিং এর কাজ শেষ হয়ে গেছে। ওরা এখন কোডিং এ আছে। দেখো এই জন্য এটা কি বলছে, ইন প্রোগ্রেস। ওকে, ইন প্রোগ্রেসে ওরা হচ্ছে কোডিং করতেছে, আর এগুলো হচ্ছে ডান। এখন ডানে দুষ্টুগুলা কি কিছু লিখছে কিনা এটা হচ্ছে কথা। লিখছে, দেখছো? সো এভাবে কিন্তু লিখতে হবে। দেখো ওরা এই যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দিছে, এই যে দুষ্টামি করছে, আজকে ধরতে হবে এগুলো করে দিছে। হ্যাঁ, কিন্তু ইয়ে দেয় নাই, ক্লাস ডায়াগ্রাম আর ইউজ কেস ডায়াগ্রাম অ্যাড করে নাই। আচ্ছা ঠিক আছে, খুব ভালো হয়েছে, আজকে বলবো। তারপরে হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে দেখো বানানটা ভুল করে ফেলছে, ডেসক্রিপশন লেখে নাই, যদিও তারা করছে, এটা আমার সাথে কথাও বলছে। ডিজাইন মডেলিং এ ক্লাস ডায়াগ্রাম কই অ্যাড করছে? ও, এইখানে অ্যাড করছে। আচ্ছা ফাইন, গুড। ইউজ কেস, অ্যাডমিন লগইন সিকোয়েন্স ডায়াগ্রাম, ইউজার লগইন সিকোয়েন্স ডায়াগ্রাম, ইউজার লগইন সিকোয়েন্স, অ্যাডমিন লগইন সিকোয়েন্স, ক্লাস ডায়াগ্রাম। দেখছো জিনিসগুলো কিন্তু ওরা তৈরি করছে। সো তোমাদের কিন্তু এই জিনিসগুলো তৈরি করতে হবে। আমরা কিন্তু এই প্রজেক্ট, এইটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কোর্স। হ্যাঁ, এখন ওরা কি ব্যবহার করতেছে? জিরা। আর আমরা একটু আগে কিসের নাম বলতেছিলাম? কেস টুলস। সুতরাং এই যে কেস টুলস এর বিষয় আছে, জিরা হচ্ছে তার মাঝে একটা। এখানে দেখো ওদের কাছে নোটিফিকেশন যাবে, সমস্যা নাই, এটা কোনো প্রবলেম না। ধরো ডিজাইন মডেলিং আবার করতে হবে, নিয়ে আসছি, ঠিক আছে, এই যে নিয়ে আসলাম, তাহলে এখন প্রোগ্রেসে কয়টা আছে? দুইটা। আবার কাজ শেষ হয়ে গেছে, রেখে দিছি। বুঝতে পারছি জিনিসটা? এভাবে করে করে আমরা আমাদের উপরে একটা কি করতে পারি, নিজের একটা কন্ট্রোল রাখা। যেমন এখানে 0 ডেজ রিমেইনিং আছে, কারণ ওরা সেভাবে আসলে সত্যি কথা বলতে ইয়ে করে নাই, যে টাইম লাইনটাকে সেভাবে বানায় রাখে নাই আর কি। বানাবে আলটিমেটলি ওই যখন প্রজেক্টের ইয়ে জমা দিবে, তখন এটা একটু রেডি করে এখান থেকে একটা ডিজাইন নামাই দিবে। আপাতত কাজ করে যাচ্ছে এবং আমার সাথে টাচে আছে। কিন্তু যখন আমরা অর্গানাইজেশনে থাকি, তখন আমরা কিন্তু এই জিনিসগুলোকে কি করতে চাই, সবসময় ডেট, একটা টাইম লাইন থাকে, এই জিনিসগুলো আমাদের মেনটেন করতে হয়। ঠিক আছে, তো ওরা হচ্ছে এভাবে করে করে কাজটা করে যায়, নিজেদেরকে একটু হলেও রেডি রাখছে যে কোথায় কি করবে না করবে লিখে রাখা। এখানে লেখে নাই, তো তারপরে ওরা জানে, আমিও জানি যে ওরা এখন কিসের কোডিং করতেছে। ঠিক আছে, তো তারপর যেমন এই যে রোড ম্যাপ, হ্যাঁ, রোড ম্যাপে দেখো ওই যে যেটা হচ্ছে টাইম লাইন, এই গ্যান্ট চার্টটা আসলে, ঠিক আছে, তো এইটাও হচ্ছে এখনো সেভাবে আসলে ফাইনালাইজ করা নাই, কিন্তু ওদের কাছে রাফ আছে আর কি। তো রাফ করে হচ্ছে এখানে যখন ইয়ে করবে, তখন হচ্ছে কি করতে পারবে, ওই যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, প্ল্যানিং, কোনটা কি কাজ করছে, এখানে একটু একটু করে অ্যাড করে সুন্দর করে একটা এই যে এক্সপোর্ট করা যায়, একটা টাইমলাইন চার্ট বের করে নিয়ে আসা যায়। অ্যাক্টিভ স্প্রিন্টস আমরা দেখলে একটু আগে যে কি স্প্রিন্ট অ্যাক্টিভ আছে। ব্যাকলগ এর আরেকটা মিনিং হচ্ছে অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টস। কোডিং চাইলে এখানে অ্যাড করে রাখা যায়। তো এনিওয়ে আমরা জিরা সফটওয়্যার সম্বন্ধে হালকার উপর ঝাপসা একটু জানলাম। দেন আসি কি ট্রেলো। ওকে, ট্রেলো ইজ মোর অর লেস এরকমই জিনিসটা।
ট্রেলোতে তো অ্যাকাউন্ট তো আছে, দাঁড়াও দেখি। কোনটা দিয়ে খুলছিলাম ভুলেও গেছি, কারণ এগুলো আসলে ফ্রি সফটওয়্যার না, তো এই জন্য বারবার খুলে খুলে ইয়ে করতে হয় আর কি, বেটার আর কি, এছাড়া উপায় নেই। এখন জিরা আর ট্রেলো মোটামুটি একসাথে কাজ করে, আমি এটা, হ্যাঁ এই যে আটলাসিয়ানের সাথে চলে গেছে, ট্রেলোতেও মনে হয় এখন এটাই আসবে। দেখতে অলমোস্ট সেম, যদিও কিছুটা পার্থক্য আছে আর কি। যেমন এই যে কানবান, সিম্বল প্রজেক্ট, বিভিন্ন রকমের ইয়ে আছে। আচ্ছা আমার এখানে প্রজেক্ট গুলো কই, কিছু প্রজেক্ট ছিল এখানে, হোয়াটএভার। সো আমরা যদি বলি যে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টে যাই, যেমন এখানে এই যে টিমের ইয়েগুলো দেখা যায়, তারপরে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট যে হচ্ছে ঠিক একইভাবে এখানে, এটা হচ্ছে ডেমো আর কি। তো কোথায় কি কাজ করবে, এই যে পেন্ডিং, মানে তুমি কিন্তু চাইলে আরো বোর্ড এখানে মানে কলাম বসাইতে পারো, যে পেন্ডিং কলাম, টু ডু কলাম, মানে আমার কি করতে হবে, বা প্রসেসিং এ আছে, বা এই যে ডান হয়ে গেছে, ঠিক আছে। এখানেও কিন্তু একইভাবে দেখো, এই ডান থেকে এটাকে ধরে নিয়ে, ওহো এটাকে মনে হয় আমাকে অ্যাড করতে দিবে না তো, ও এটা তো হচ্ছে জাস্ট ডিজাইন টেমপ্লেট, এই জিনিসটাকে এখানে ধরে নিয়ে আসা যায়, ঠিক আছে। ট্রেলোতে ছিল দেখি, সুবিধা হইতো আমার একটা, হ্যাঁ ছিল তো, এগুলো হচ্ছে টুলস, ওকে। এগুলো হচ্ছে আমাদের এই যে আচ্ছা আমি ইয়ে দিছি না, লগইন। ফ্রি জিনিস ইউজ করি তো, এই জন্য হচ্ছে সমস্যা। আচ্ছা না, এটা তাহলে আমার নাই না। আচ্ছা যাই হোক, হোয়াটএভার, তোমার জিরা তো দেখছো, এরকম করে ওখানেও এভাবে করে করে কি করা যায়, চেঞ্জ করা যায়। এবং এই যে এখানে যে আমরা ইয়েগুলা করলাম, এগুলা হচ্ছে আবার কিন্তু চেক করা যায় যে কে কখন কি করছে না করছে। যেমন আমরা কি করছিলাম একটু আগে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা এখানে একটু নাড়াচাড়া করছিলাম, রাইট। সো এখানে একটা কথা লেখা থাকবে যে সাবমিট সেল হ্যাজ চেঞ্জড, এরকম। আচ্ছা হোয়াটএভার, সেই জিনিসটা হয়তো এখন দেখা যাচ্ছে না আর কি। স্যার হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, এটাকে গিটহাব টাইপের কোনো কিছু একটা, গিটহাবে কিন্তু আবার ডিরেক্টলি এটা নেই, গিটহাবে হচ্ছে কিন্তু কোডিং প্লাস চেঞ্জ কন্ট্রোলের কাজগুলো খুব সুন্দর করা যায়। আর যেমন ধরো যে কিছু কমেন্ট লাইন অ্যাড করে রাখা যায়, সোর্স লাইনগুলো ঠিক করে রাখা যায়। তো এইখানে আবার ওই জিনিসগুলো ডিরেক্টলি ইয়ে না আর কি। যেমন যদি আমরা অ্যান্ড্রয়েড অ্যাপে যাই, এখানে কিন্তু তুমি ওইটাকে অ্যাড করতে পারবে না, এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট করার যে কাজটা আর কি। এখানে হচ্ছে আমরা যেটা ইয়ে করতে পারবো, জানো তো অলরেডি গিটহাব সম্বন্ধে, তাই না? স্যার ওরকম ভাবে না, মানে কোন এক সেমিস্টারে আমাদেরকে মামুন স্যার আমাদের এই একটা অ্যাকাউন্ট খোলাইছিল, তো ওনার হচ্ছে একটা প্রোগ্রামিং সেশনে আর কি, আচ্ছা অ্যালগরিদম, মোস্ট প্রবাবলি অ্যালগরিদমের জন্য উনি আমাদেরকে এই গিটহাব অ্যাকাউন্ট খোলাই। গুড গুড, ভেরি গুড। ও কিন্তু গিটহাবে খুব ভালো ইয়ে, এবং মামুন হচ্ছে, তোমাদের মামুন স্যার হচ্ছে ট্রেলোতে খুব ভালো এক্সপার্ট, ঠিক আছে, ট্রেলোতে খুব ভালো কাজ করতে পারে। সো এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট ছিল অনেক 8 বছর আগের, প্রেসক্রিপশন জেনারেটর বানাইছিলাম আমরা। সো এখানে দেখো, যেমন ধরো যে আমি যদি ডক প্ল্যানের ক্লাসে যাই, তো আসলে কি হয় এখানে হচ্ছে, এখানে যে আমি কন্ট্রিবিউট করতে পারলাম, মানে টিমের সবাই এখানে কন্ট্রিবিউট করতেছে কাজ করে একসাথে, তাই না? তো এইভাবে হচ্ছে এইগুলা হচ্ছে, ও আচ্ছা এটা ডাউনলোড করে কাজ করতে হবে, এটা আসলে আর আপডেট করা হয়নি তো, এই জন্য এভাবে পড়ে আছে। এনিওয়ে, তো গিটহাবে হচ্ছে কি, আমরা সবাই কিন্তু কন্ট্রিবিউট করতে পারতেছি, যে একটা কোডিং ধরো যে এই যে টিমে টিমে ভাগ করা, হ্যাঁ, যখন টিমে টিমে ভাগ করে রাখতেছে, তখন কিন্তু আমরা চাইলে এই গিটহাবের মাধ্যমে নিজেদের কোডগুলোকে শেয়ার করতে পারতেছি। প্রাইভেট ফাইল রেডি করলাম,
কন্ট্রিবিউটর অ্যাড করলাম, 5 জন 5 জায়গায় বসে কাজ করতেছি, 5 জন 5 জায়গা থেকে নিজেদের যার যে ফোল্ডারে কাজ করার কথা সেই ফোল্ডারগুলোতে কাজ করে ফেলতেছি। দ্যাট ইজ ফাইন। এবং ওইটাও কিন্তু কেস টুলস এর মধ্যে পড়বে। কেস টুলসে আমরা এই যে বলছিলাম যে আপার কেস লোয়ার কেস, রাইট? এই যে লোয়ার কেসে ইমপ্লিমেন্টেশন এন্ড ডিপ্লয়মেন্ট, ইমপ্লিমেন্টেশন কি কোডিং না? এই কোডিং এর কাজটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এই যে গিটহাবে তুমি যে কানেকশন দিয়ে রাখছো, কানেক্ট করছো তোমার কোডের ইয়ের সাথে, তখন সেটা তুমি এখানে কানেক্টিং করে কাজটা করতে পারতেছো। ওকে, প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে আমরা আরো জানার চেষ্টা করব। তারপরে যে লাস্টে বলছে কোড জেনারেটরস এর কথা বলছে, এগুলো হচ্ছে ক্রিটিক্যাল কিছু এলিমেন্ট। আর বাকি যারা হ্যান্ড রেজ করছো তারা আপাতত নামাইতে পারো। আজকে তোমাদের ক্লাস 9টা পর্যন্ত হইলেও আমি তোমাদেরকে 7:25-এ ছেড়ে দিব, বিকজ আমার নিজের একটা ক্লাস আছে সন্ধ্যা 7:30 থেকে। আজকের ক্লাসটা আমি মেকআপ নিয়ে নিব, অথবা আরেকদিন আমি যেভাবেই হোক এটাকে পোষাই দিব। এনিওয়ে, আমরা সামনের দিকে একটু চলে যাই। অ্যাপ্লিকেশন র্যাডের বা র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট যে ক্যাটাগরিগুলো আছে, যেমন ফেজ ডেভেলপমেন্ট, সিরিজ অফ ভার্সনস, যেটাকে আমরা একটু আগে অ্যাজাইল বলছিলাম, বা বলছিলাম কি অ্যাজাইলের পূর্বসূরি হচ্ছে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। এই যে ভার্সন ওয়াইজ রেডি করে শেষের দিকে এসে কম্বাইন করা, সেই জিনিসটাই আসলে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। এই যে ইউনিট বাই ইউনিট দিয়ে যেমন আমরা একটা এক্সাম্পল দেখছি, ঠিক আছে? দেন বলছি কি প্রোটোটাইপ, সিস্টেম প্রোটোটাইপ। প্রোটোটাইপটা আসলে কি যে ডিরেক্ট কিন্তু পুরো সফটওয়্যার প্রোডাক্টটা এখানে বানানো হয়নি, বরং একটা প্রোটোটাইপ ডেভেলপ করা হয়েছে বা একটা ডেমো রেডি করা হয়েছে, কিছু কিছু ফাংশনালিটি কাজ করতেছে, সেই কিছু কিছু ফাংশনালিটিকে নিয়ে আমরা কাস্টমারের কাছে গিয়ে বললাম যে আপনি এটা দেখেন, আপনার কেমন লাগতেছে, আপনি এটাকে একটু ইউজ করেন, একটু ব্যবহার করেন, যদি মনে করেন ভালো আছে তাহলে আমরা এটাকে ফাইনালাইজ করে আলটিমেট সফটওয়্যারটা আপনাকে ডেলিভারি দিব। তাহলে দেখো কাস্টমার আসলে কি চায়। কাস্টমার চায় যে আমি কিছুটা ভিজুয়ালাইজ করতে চাই, সে কিছুটা দেখতে চায়, যে সে তো খালি লেখালেখি করে তোমাকে বলছে বা সে মুখে বলছে, তুমি এটাকে লিখে নিয়ে কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ভাষায় সেটাকে তুমি সুন্দর মতো করে রিকোয়ারমেন্ট রেডি করছো। বাট একজন কাস্টমার বা একজন ইউজার সে তো আর আমার তোমার ভাষা বুঝবে না, সে চিন্তা করবে যে আমি একটু ভিজুয়ালাইজ করি, দেখি না দেখতে কেমন লাগে, ঠিক আছে? ওই অনুযায়ী সে বুঝতে চাবে। সেভাবে করে একটা প্রোটোটাইপ বানায়, র্যাপিড অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রোটোটাইপ বানাতে পারে, কারণ কি খুব তাড়াতাড়ি কাজ করতেছি এই জন্য। তো এটার জন্য হচ্ছে একটা থ্রো অ্যাওয়ে প্রোটোটাইপিং, এই যে ডিজাইনের প্রোটোটাইপিং কথা বলছে, সিস্টেম দুই রকম প্রোটোটাইপিং হতে পারে। এই যে দেখো এখানে প্ল্যানিং করলাম, অ্যানালাইসিস করলাম, দুপ 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 করে দিয়ে দিচ্ছি সিস্টেম ভার্সন 1, সিস্টেম ভার্সন 2, সিস্টেম ভার্সন 3, মানে ধামাধাম কাজ করে বানায় ফেলতে হবে। এবং আলটিমেটলি ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, দেন লাস্টে এসে একটা ফাইনাল ভার্সন রেডি করে কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া। এখন ধরো সিস্টেম ভার্সন 1 হচ্ছে প্রোটোটাইপ, সিস্টেম ভার্সন 2 হচ্ছে প্রোটোটাইপের পরের লেভেল, অর্থাৎ যেমন ধরো এর আগে হচ্ছে এই ফাংশনালিটি ছিল, এখন আরো কিছু নতুন ফাংশনালিটি অ্যাড করে দেওয়া হয়েছে। সিস্টেম ভার্সন 3 কেমন হতে পারে ফাইনাল, অথবা এটাকে লাস্ট একটা চেক দিয়ে আসা, সে পুরোপুরি সেটাকে অ্যাকসেপ্ট করে কিনা, তার ফিডব্যাকটা কি, সেখান থেকে একটা ফাইনাল ভার্সনে চলে যাওয়া, ফেজড বাই ফেজ ডেভেলপ করে ফেলা। এগুলাই হচ্ছে, এটাকে কি বলে, র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। তারপরে যেমন ধরো এই যে প্রোটোটাইপিং এর কথা বলছে, যে এই যে অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্ট, যেটা তোমাদেরকে আমি মুখে বললাম যে তুমি সিস্টেম প্রোটোটাইপ রেডি করছো, কাস্টমারকে দেখাইছো, কাস্টমার বলছে যে এখানে মনে একটু এই জায়গাটা চেঞ্জ করে ভালো, ওকে ফাইন, আবার আসলাম, আবার আমরা অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্ট করলাম, অথবা ইমপ্লিমেন্টেশন করে সিস্টেম প্রোডাক্টটা আরেকবার রেডি করলাম, সে বললো ঠিক আছে, সে যখন বলবে ঠিক আছে, দেন ফাইনাল ইমপ্লিমেন্টেশনে চলে গেলাম, সিস্টেম বানায় ফেললাম। ব্যাপারটা এবার কি বুঝা গেছে? এতক্ষণ পর্যন্ত কিন্তু অনেক কিছু আমরা আসলে মোরলেস কভার করার চেষ্টা করছি। একটু কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। আবু মুসা, আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন? নাই? আচ্ছা, আছে? নাই? জেলি, মোসাম্মদ জেলি আক্তার, হ্যাঁ জি স্যার। কোশ্চেন আছে কোনো? না স্যার। আচ্ছা, ক্লাসে আসো তো? হ্যাঁ। আচ্ছা, ওকে, গুড। ওকে, সামনের দিকে যাই আমরা। তারপর যেমন ধরো যে তুমি থ্রো অ্যাওয়ে প্রোটোটাইপিং, যেটা যে অ্যানালাইসিস করছে, ডিজাইন করছে, এখন ডিজাইনের যে প্রোটোটাইপটা সেটা হয়তো বা ফাইনালাইজ হয় নাই, ওকে ঠিক আছে, তাহলে আমরা এটাকে নিজেদের মাঝে প্রোটোটাইপিং বা কাস্টমারকে দেখানোর আগে নিজের একটা প্রোটোটাইপ রেডি করছি, এই ডিজাইনটা হয় নাই,
তাহলে আরেকবার ডিজাইন করে নিয়ে আসে অ্যানালাইসিস করে, ফাইনাল হয়েছে ডিজাইন, এবার ইমপ্লিমেন্টেশন করে। ঠিক আছে, মানে একটা ফাইনাল কাজ করার আগে একটা টেমপ্লেট টাইপ কিছু বা একটা ডেমো টাইপ কিছু আমরা যখন রেডি করতেছি সেটাকে বলতেছি প্রোটোটাইপিং। ওকে, এটা র্যাপিড অ্যাপ্লিকেশনের মাধ্যমে করা সম্ভব, কারণটা হচ্ছে প্রোটোটাইপিং এর পিছনে যদি বেশি সময় দিয়ে দেই তাহলে ফাইনাল সিস্টেম ডেভেলপ করতে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে গেছে আগেই, সো শিডিউল মেনটেন করাটা কষ্ট হয়ে যাবে। দেন চলে আসছে অ্যাজাইল ডেভেলপমেন্ট। আমরা আলটিমেটলি কিন্তু অ্যাজাইল নিয়ে সামনের দিকে আগাবো, সাথে সাথে ডায়াগ্রামগুলোকে ড্র করা শিখবো। সিম্পল আইটারেটিভ একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, তার মাঝে এক্সট্রিম প্রোগ্রামিং একটা আছে। সো ফার্স্টে হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং নিয়ে পড়তে বলছে, ভালো কথা। কন্টিনিউয়াস টেস্টিং, এখন কি ব্যাপার, কাজই হলো না স্যার টেস্টিং শুরু করে দিব? নো, নট লাইক দ্যাট। একটা একটা করে ফেজ যে যাচ্ছি, প্রত্যেক ফেজে একটা একটা করে টেস্টিং আছে। এই যে এত টেস্টিং এর কারণে দেখা যায় যে আলটিমেটলি খুব সুন্দর একটা সফটওয়্যার প্রজেক্ট বের হয়ে আসে, বাগলেস, ডিফেক্টলেস, বা আহামরি টাইপের বাগ থাকে না। ছোটখাটো একটা দুটো বাগ থাকতে পারে, 99% ওকে আছে, 98% ওকে আছে, অ্যাকুরেসি লেভেল অনেক ভালো করতে পারছি। একটু আগে একটা কথা বলতেছিলাম যে ডিজাইনার এবং প্রোগ্রামার একসাথে বসে যদি একটা কিছু ডিজাইন করে তাহলে সেটা আরো ভালো হতে পারে এবং ইমপ্লিমেন্ট করে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, এই যে সিম্পল কোডিং বাই পেয়ারস অফ ডেভেলপার্স, ক্লোজ ইন্টারেকশনস উইথ এন্ড ইউজার্স। এক্সট্রিম প্রোগ্রামিং বা অ্যাজাইল ডেভেলপমেন্টের কথাই হচ্ছে এন্ড ইউজারদের সাথে আমাদের খুব ভালো একটা ইন্টারেকশন যেন থাকে। তাহলে কি হবে, ইন্টিগ্রেটিভ টেস্টিং এনভায়রনমেন্ট। টেস্টিং খালি নিজেরা করব না, টেস্টিং করে কাস্টমারকে বসাবো, বলবো যে বলেন কেমন লাগছে। ঠিক আছে, আপনি এখন ফিডব্যাক দেন, আপনার ফিডব্যাক থেকে যেই ধরনের ইররগুলো আসবে সেই ইররগুলোকে আমরা কালকে আবার ফিক্স আপ করে ফেলবো। বা আপনার যদি মনে হয় যে এখন কোন একটা নতুন রিকোয়ারমেন্টস দেওয়া উচিত, দিয়ে দেন। অ্যাজাইল সবসময় কি করে, রিকোয়ারমেন্টসকে ওয়েলকাম করে, কাস্টমারকে এমব্রেস করার চেষ্টা করে। ওকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ গিয়ে তোমরা অ্যাজাইল সম্বন্ধে আরো ডিটেইলস জানবা, এখানে আমি বেশি বলবো না। ঠিক আছে, কারণ তাহলে আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সব সিলেবাস যদি এখানে পড়াই ফেলি তাহলে সিস্টেম অ্যানালিসিস ডিজাইন পড়ানো যাবে না। ওকে, ফাইন। দেন হচ্ছে রিকোয়ার্স কি, স্টেবল এক্সপেরিয়েন্স টিমস। অ্যাজাইলের এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। অ্যাজাইলকে ফলো করতে পারলে খুব ভালো, কিন্তু স্টেবিলিটি না থাকলে সমস্যা আছে। ঠিক আছে, মানে আমি দৌড়াইতে জানি না কিন্তু দৌড়াইতে ভালোবাসি, তখন কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারি। ওকে, স্মল গ্রুপস অফ ডেভেলপার্স বিলো অর ইকুয়াল 10, বেটার হচ্ছে 3 থেকে 5। 3 থেকে 5 জনকে নিয়ে টিম বানাবা, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হবে না, মানে সবাই ভালো মতো ঠিকঠাক মতো কাজ করতে পারবে, নানা জনের নানা মতে প্রবলেম হবে না। আবার কেউ যদি মতামত দিয়েও থাকে সেখানে বেশি মাত্রায় ঝগড়া হবে না, কাউন্টার অ্যাটাক হবে না। এই জিনিসগুলো হচ্ছে অ্যাজাইল। অ্যাজাইল হচ্ছে একটা ফিলোসফি, সেই ফিলোসফির উপরে বেস করে কিছু প্রসেস ফ্রেমওয়ার্ক বা প্রসেস মডেল অ্যাকচুয়ালি দাঁড় করানো হয়েছে। এনিওয়ে, তো এক্সট্রিম প্রোগ্রামিং এখানে প্ল্যানিং করলাম, অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন। অ্যানালাইসিস ঘুরতে থাকে খালি, কেন ঘুরতে থাকে, ওই যে দেখছিলাম আমরা ইউনিট বাই ইউনিট। হ্যাঁ, এটাই হচ্ছে কি অ্যাজাইলের যে এক এটা শেষ হয়, ধরো এটা হচ্ছে স্প্রিন্ট 1, স্প্রিন্ট 1 চলছে 1 উইকে, স্প্রিন্ট 2 এর জন্য টাইম নিছি 2 উইকস, তাহলে উইক 2 প্লাস উইক 3। স্প্রিন্ট 4 এর জন্য টাইম নিছি হচ্ছে, সরি স্প্রিন্ট 4 এর টাইম নিছি কত, উইক 4 প্লাস 5 প্লাস 6। তারপরে স্প্রিন্ট 4 এ এসে আমরা দেখছি যেটা আরো বড় মাত্রার কাজ, একটু সময় লাগবে, তাই এটাকে আর বেশি ভাঙা যাচ্ছে না, 7, 8, 9। এভাবে করে আমরা আলটিমেটলি কয় দিনে কাজ শেষ করলাম বলো তো, কে বলতে পারবা? 9 ইনটু কত দিব, 9, কি বলছিলাম, প্রতি উইকের ওয়ার্কিং ডেজ খরচ করতে হবে 5, সো 45 ওয়ার্কিং ডেজে কাজ শেষ করে দিচ্ছি। এতটা সোজা না, সামটাইমস চাইলে করা যায়, এই জন্য বলছি এক্সপিরিয়েন্স টিম লাগবে। ওকে, এখন তুমি হয়তো বা দেখা যাবে যে স্প্রিন্ট 1 শেষ করতে তোমার 1 উইকের জায়গায় 3 উইকস লাগছে, তাহলে এখানে স্বাভাবিকভাবে প্রত্যেকটা জিনিস চেঞ্জ হয়ে যাবে না, তখন দেখবে যেটা বেড়ে যাচ্ছে। তো 45 ওয়ার্কিং ডেজ মানে কি, অ্যাকচুয়ালি 1.5 মান্থস।
ঠিক আছে, সরি, কিন্তু অ্যাকচুয়ালি কি 1.5 মান্থস না, 45 ওয়ার্কিং ডেজ। ব্যাপারটা খেয়াল করো, প্রতি মাসে কয়টা, 4টা সপ্তাহ, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু কত আসতেছে, অ্যারাউন্ড 2.25 মান্থস। তাহলে আমরা যে বলি না 3 মাস লাগবে, 4 মাস লাগবে, আমরা কিন্তু মুখের মধ্যে বলে দিই, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু হিসাব করি ওয়ার্কিং ডেজ। ওকে, সো আবার এখন হিসাব করব কি, আওয়ার হিসাব করব কেমনে, পার ডে 8 আওয়ার্স হিসাব করি আমরা, কিন্তু 8 আওয়ার্স এর হিসাবের সময় আবার চিন্তা করি যে 8 আওয়ার্স এর মাঝে ওয়াশরুমে যাবে, লাঞ্চে যাবে, এখানে যাবে, ব্রেক নিবে, হ্যান্ড করবে, ত্যান করবে, আড্ডা দিবে, সো অ্যাকচুয়ালি পুরোটা সময় আমাদের দেওয়া হয় না। সো অ্যারাউন্ড 7 আওয়ার্স ধরে, তখন কি করে 45 ইন্টু 7 কত, পারো না, আমিও পারি, 315 ঘন্টা, 315 আওয়ার্স। তাহলে 315 আওয়ার্স আমার ডেভেলপার, প্রজেক্ট ম্যানেজার সবার একটা এভারেজ করে আমরা হিসাব করছি $25 পার আওয়ার। ওকে, তাহলে এবার আমাদের বাজেটটা একটু হালকার উপর ঝাপসা বাজেট কত হইতে পারে, কত, 7,875, 7,875 ইউএসডি। এখন চিন্তা করবো স্যার কম না, অবশ্যই কম না, এটাকে আবার গুণ করো 85 দিয়ে, তোমার কত টাকার প্রজেক্ট করছো জানো, অ্যারাউন্ড 7 লাখ, 6,69,000 প্লাস 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 প্লাস, ডান। বাজেটটা যে হয়েছে একটু হালকা পাতলা, রিকমেন্ডের কিছু জানি না, যা মনে আসছে অ্যাকচুয়ালি এভাবেই হয়। ঠিক আছে, এনিওয়ে আমরা আবার সামনের দিকে চলে যাই। সিলেক্টিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেথোডোলজি, কিছু বেস করে করব, রিকোয়ারমেন্টস এর উপর বেস করে মেথোডোলজি আমরা ঠিক করার চেষ্টা করি। পাশাপাশি ফ্যামিলিয়ারিটি উইথ টেকনোলজি, আমি নিজে টেকনিক্যালি কতটা হ্যান্ডেলড, আমার টিম টেকনিক্যালি কতটা হ্যান্ডেলড, সেগুলোর উপর বেস করে আমাদেরকে মেথোডোলজি চুজ করতে হবে। যেমন ধরো যে আমি লারাভেলে এক্সপার্ট না, তুমি লারাভেলে এক্সপার্ট, আমি কোঅর্ডিনেটর এক্সপার্ট, তুমি কোঅর্ডিনেটর এক্সপার্ট না, অমুক কেক পিএইচপি তে এক্সপার্ট, আমি তুমি কেক পিএইচপি তে এক্সপার্ট না, কিন্তু আমরা তিনজন একই টিমে, তখন আমরা কি চিন্তা করব যে বর্তমান ইউজার রিকোয়ারমেন্ট সবকিছু আমরা দেখলাম লারাভেলে এখন হাইপে আছে, ওকে ফাইন, আমাদের একজন ডেভেলপার লারাভেল পারে, আমরা অন্যান্য ফ্রেমওয়ার্ক পারি, লারাভেল শিখতে বেশি সময় লাগবে, বিকজ এভরিওয়ান follow the MVC প্যাটার্ন, মডেল ভিউ কন্ট্রোলার। এনিওয়ে ফাইন, বাদ দিলাম, ফ্যামিলিয়ারিটি উইথ টেকনোলজি ভালো কথা, অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ পিএইচপি, দেন ফাইন র পিএইচপি বুঝি, মানে কেক পিএইচপি কোঅর্ডিনেটর বুঝতে যেহেতু পারছি, লারাভেলও বুঝতে পারবো, সো ফাইন আমরা এটাকে চুজ করতে পারি। এই যে বিভিন্ন জিনিস অ্যানালাইসিস, এগুলো আমি কয়েকটা এক্সাম্পল দিলাম আর কি, মানে এই যে বিভিন্ন মাত্রায় তুমি চিন্তা করবা, অ্যানালাইসিস করবা, তারপরে গিয়ে তুমি তোমার মেথোডোলজি চুজ করতে পারো। সিস্টেমের কমপ্লেক্সিটি কেমন আছে সেটাও আমাকে যা ভাবতে হবে, প্রজেক্টের কমপ্লেক্সিটি বা সিস্টেমের কমপ্লেক্সিটি বা প্রোডাক্টের কমপ্লেক্সিটি, ঠিক আছে, সফটওয়্যার প্রজেক্ট এমনিতেই কমপ্লেক্স, তার উপরে আরো কমপ্লেক্স হতে পারে। দেন সিস্টেমের রিলায়েবিলিটি, অর্থাৎ এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি, এটা আবার হচ্ছে কি কোয়ালিটি অ্যাট্রিবিউট। তারপর আসতেছে লেংথ অফ টাইম শিডিউলস, একটু আগে বলছি কিছু টাইম শিডিউলস এর এক্সাম্পল। দেন হচ্ছে টাইম শিডিউলস ভিজিবিলিটি, সেটা আসলে কতটা ভিজিবল এই জিনিসটা। এরপরে হচ্ছে এই যে উইথ ক্লিয়ার, আন্ডার ক্লিয়ার, এইসব আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, এইটুকু অংশ আজকে আর না শুরু করি, এরপরের থেকে আমরা এখান থেকে শুরু করব এবং লেকচার 2টা শেষ করব ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? আজকে প্রেজেন্ট নেবেন না? হ্যাঁ, এই যে এক্ষুনি নিব। প্রেজেন্ট নিয়ে টেনশন, আরে ফরলে টেনশন নেই। ইদ্রিস, আসিম, শারফুল ইসলাম আসছে? ইয়েস স্যার। শারফুল ইসলাম কি আসছে? নাই মনে হয়। ওকে, এনিওয়ে, আলমগীর, আলমগীর, কোন মল্লিক, জি স্যার। বখতিয়ার, জেলি, মেহেদি হাসান, মেহেদি হাসান, ইয়েস স্যার। দিছি বাবা, মেহেদি হাসান আছে, তানভীর, রাজু, রাজু আছে, রাজু,
জায়েদ শাহরিয়ার, জি স্যার। মুরসাহাকে আমি দেখতে পাচ্ছি। আবুল ফয়সাল সাগর, স্যার মুসনা আছে। আবুল ফয়সাল সাগর, এই আনমিউট করবা না, মিউট করে থাক। আবুল ফয়সাল সাগর, আব্দুল বাতেন আছে, শাকিল, শাকিল তো ছিল স্যার, মনে হয়। present, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফারজানা সানি আছে, ওয়াহিদুজ্জামান তুমি আর আনমিউট করবা না, জি, আমি স্যার। জানি তুমি আছো, মিউট করো। সবুজ সরকার, দীপ্ত আসছে, দীপ্ত বান্দর নাই, কৃষ্ণ রানী, না কৃষ্ণা রানী, সরি নাই। ইয়েস স্যার। এই, ও তুমি আবার রয় হইলা কবে? বিয়ে শাদী হয়েছে নাকি? হ্যাঁ, তোমার পুরো নামের মাঝে রয় ছিল? আচ্ছা, আবু তালিব স্যার আছে? হয়। আচ্ছা ঠিক আছে। Yes, sir. শিপন আসছে, মেহেদি হাসান আরেকজন, এই কেটা আছে? নাই। রাশিদুল ইসলাম, ফরহাদ আছে, আবু মুসা Present, sir. আছে, ওয়াহিদ আছে, কাউসার আলীকে দেখছিলাম মনে হয়। কাউসার আলীকে দেখছিলাম না? ও ছিল জি স্যার, ক্লাসে? ছিল, তারপর ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন মনে হয় কোনো কারণে গেছে। ফাহিমা সুলতানা, আচ্ছা ওকে মনে হয় ফারজানা অ্যাড করছিল, ও আবার মনে হয় লিভ করছে, বুঝলাম না কেন। ফিরোজা খাতুন, ইয়েস স্যার। মিরাজুল ইসলাম, জাহিদ রাকিব আছে, Yes, sir. নাজমুল হাসান, নাজমুল Present, sir. হাসান, Yes, sir. আচ্ছা, সাহেল পলাশ আসছে তো মনে হয়, হ্যাঁ আছে। ওকে ফাইন, দেখা হবে ইনশাআল্লাহ, ভালো থাকো সবাই, আজকের স্যার জন্য স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি ফরহাদ বলছিলাম স্যার। প্রেজেন্ট দিয়ে দিছি বাবা।